আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা চলে আসলাম, তোমরা যারা সিভিল প্রথম সেমিস্টারে রয়েছো তাদের প্রথম লাইভ ক্লাস নিয়ে। ঠিক আছে, দেখো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের প্রথম সেমিস্টারের বিভিন্ন যে মেগা লাইভ ক্লাসগুলো বলো বা অন্যান্য যে ফ্রি ক্লাসগুলো বলো, এগুলো নিতে পারিনি বা নেওয়া সম্ভব হয়নি আমার জন্য। তবুও আমি তোমাদের প্রথমের দিকে ফ্রি কোর্স 2.0 তে কিন্তু তোমাদের যথেষ্ট ক্লাস দেওয়ার চেষ্টা করছি। যেমন তোমাদের ম্যাথমেটিক্স 1 টোটালি প্রায় 12 থেকে 13-12টা অধ্যায়ের মতো তোমাদের করাইছি। দেন তারপরে তোমাদের আসলো ফিজিক্স 1-এর অনেক কয়েকটা অধ্যায় দিয়েছি। তারপরে তোমাদের কেমিস্ট্রির কিছু কিছু অধ্যায় দিয়েছিলাম। ঠিক আছে, দেন ইংলিশের কিছু কিছু ক্লাসের ব্যবস্থা করছিলাম। তার মানে যতটা আমার পক্ষে সম্ভব ছিল। তারপরে আসলে টোটালি ব্যস্ততা, এত বেশি ব্যস্ততা চলে গেছি যে তোমাদের আর এখানে আমি খেয়াল নিতে পারি নাই বা তোমাদেরকে সময় দিতে পারি নাই। ওকে, সো আজকে আমরা তোমাদের সিভিলদের, জাস্ট সিভিল যারা প্রথম পর্বে রয়েছে, তো তাদের জন্য আমরা একটা সাজেশন ক্লাসের ব্যবস্থা করছি। সেটা হচ্ছে তোমাদের কোন সাবজেক্ট? সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই সাবজেক্টের। সো আজকের এই ক্লাসে আসলে কি হবে সেটা তোমাদেরকে আগে প্রথমত বলি। হ্যাঁ, তার আগে তোমরা সবাই কে কেমন আছো এবং সাথে সাথে কে কোন পলিটেকনিক থেকে আসো, আমাদের সাথে যুক্ত আছো, এই বিষয়টা কমেন্ট করো। কি বলছি? তোমরা সবাই কে কেমন আছো এবং কে কোন পলিটেকনিক থেকে আসো, এই বিষয়টা কমেন্ট করো। ওকে, সবাই কে কেমন আছো এবং সাথে সাথে কোন পলিটেকনিক থেকে আসো এটা আমাকে জানাও। অ্যান্ড অবশ্যই নিজ জায়গা থেকে সবাই শেয়ার করো, নিজ জায়গা থেকে আজকের লাইভটা শেয়ার করো। অ্যান্ড আজকের লাইভে মূলত তোমাদের দ্বিতীয় সেমিস্টার কোর্সের যে ডিটেলস আছে সেটা আমি শেয়ার করব। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে তোমরা কোর্সে মূলত কি কি বিষয় পাবা, কি কি তোমরা সুযোগ সুবিধা পাবা, ঠিক আছে, এই সকল বিষয় আমি আলোচনা করবো আজকে। ঠিক আছে, ওকে, সো কুইকলি সবাই কমেন্ট করো এবং সাথে সাথে লাইভটা নিজ টাইম লাইনে একটু শেয়ার করো। হ্যাঁ, কপি লিংক আর আমি একটু গ্রুপগুলোতে দিয়ে দিই। তোমাদের প্রথম সেমিস্টার ফ্রি যে গ্রুপগুলো আছে ওইগুলোতে একটু দিয়ে দেই। ওকে, প্রথম সেমিস্টার তো আজকে প্রথমত আমি তোমাকে বলে দেই, এই যে আমি সাজেশনটা দিব, ঠিক আছে, এই সাজেশনটা তোমাদের মেইনলি হবে রচনামূলক অংশের জন্য। ওকে, তো আমি মোটামুটি বলা যায় 1.5 ঘন্টার মতো অ্যানালাইজ করলাম এবং তোমাদের কোশ্চেন সিলেক্ট করলাম এবং অধ্যায় সিলেক্ট করলাম যে কোন কোন অধ্যায় থেকে আসার সম্ভাবনা তোমাদের সবচেয়ে বেশি এবং কোন কোন অধ্যায় থেকে আসবেই বলা যায়। ওকে, সো এই বিষয়টা আমি অ্যানালাইজ করলাম, করে তোমাদের আমি 5টা অধ্যায় ফাইন্ড আউট করলাম, 5টা অধ্যায়। তো এই 5টা অধ্যায় থেকে তোমাদের 5টা কোশ্চেন অথবা 4টা কোশ্চেন কমপক্ষে আসবে। কি বলছি মাথায় রাখো, 5টা অধ্যায় সিলেক্ট করছি, 5টার মাঝে তোমরা 5টা অধ্যায় থেকে কোশ্চেন পাবা অথবা 4টা কোশ্চেন পাবাই। তার মানে কি, এটা 3 ক্রেডিট সাবজেক্ট, তার মানে তুমি যদি 4টা কোশ্চেন কমন পাও ভাই, ঠিক আছে, 4টা কোশ্চেন কমন পাও মানে কি 4 6 24 মার্ক, 24 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। তোমাদের 60-এর মাঝে পাস মার্ক কত? 60-এর মাঝে পাস মার্ক হচ্ছে কিন্তু তোমার 24। ঠিক আছে, পাস মার্কই হচ্ছে তোমার 24। আমি তোমাকে অলরেডি এখানে 24 মার্ক দিয়ে দিব। এন্ড যদি ভাগ্য ভালো থাকে তো তোমরা 30-এই পেয়ে যাবা। ওকে, ভাগ্য ভালো থাকলে 30-এই পেয়ে যাবা। সো এটা আসলে 30 একদম পাওয়ার সম্ভাবনা বলা যায়। তার মানে প্রতিবার তোমাদেরকে একটু বলি সবসময় কম থাকে কেন, প্রতিবার নতুন নতুন কিছু কোশ্চেন অ্যাড করে, প্রতিবার নতুন কিছু কোশ্চেন অ্যাড করে। তো ওই কোশ্চেনটা যদি নতুন কোশ্চেনের মাঝে পড়ে যায় তাহলে তুমি ওইটা একটু মাইনাস পয়েন্ট যাবে। বাট আমি তোমাদেরকে বলতেছি এই 5টা অধ্যায় থেকে 5টা পাবা অথবা 4টা পাবাই।
এবং সাথে সাথে এই 5টার মাঝে একটা থাকবে তোমাদের ম্যাথ। ওকে, এবং ম্যাথ এটা থাকতেও পারে নাও থাকতে পারে, আসলে এরকম আসছে যে এবার আসছে পরে আসেনি, এবার আসছে পরে আসেনি, এরকম সিস্টেম আর কি। হ্যাঁ, তবুও তোমাদের ম্যাথটা আমি করাই দিব, ম্যাথটা তোমাদের করাই দিব, কিভাবে করতে হবে না হবে সেগুলো আমি সব করাই দিব। তো দেখি কে কোন পলিটিং থেকে আসো, এবং সাথে সাথে এবং তোমরা কিন্তু অনেকে আমাকে কোর্সের ব্যাপারে বলছো যে ভাইয়া কোর্স করবো তার মানে কোর্স আমি এখনো তোমাদের ডিটেলস জানি, এই কারণে তোমরা জয়েন হইতে পারো নাই। আচ্ছা দেখি কে কে কোথা থেকে আসো। ইয়াসিন আফাদ ভাই কোন সেমিস্টারের ক্লাস? এটা প্রথম সেমিস্টারের ক্লাস। প্রান্ত বাসাই দিলেন ভাই। আবু সাইদ থ্যাঙ্কস ভাই। ওকে আবু সাইদ। নাফিজ সাইফুল্লাহ প্রান্ত, ভাবছিলাম কেউ এই সাবজেক্টের ক্লাস নিবে না। আচ্ছা তোমাদের কথা ভেবে আমি অবশ্যই এই ক্লাসটা নিলাম। অ্যান্ড আরেকটা জাস্ট বিষয় বলি, আমি আর কি পার্সোনালি অসুস্থ আছি, এখন আমি অসুস্থ আছি, আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, এই কারণে একটু ধীরে ধীরে কথা বলতেছি। কুড়িগ্রাম পলিটেকনিক আবু সাইদ, দেন তারপরে কে আসরে আজম কনক বিন কামাল আলহামদুলিল্লাহ, বগুড়া পলিটেকনিক, তারপরে কিরণ কুড়িগ্রাম, শেখ তামিম আমি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই থিওরি অফ স্ট্রাকচারের ক্লাস কমে নিবেন? থিওরি অফ স্ট্রাকচারের ক্লাস আসলে আজকে নেয়ার কথা ছিল, বাট কথা হচ্ছে গতকাল একটা লাইভ ক্লাস নিছি, তো টানা 2টা মেগা লাইভ ক্লাস নেওয়া সম্ভব হয় না। দেখো তোমাদেরকে আমি একটু বলি, একদিন মেগা ক্লাস নিলে যখন 5 ঘন্টা বা 6 ঘন্টার মতো কথা বলা হয়, তখন কিন্তু আসলে মেন্টালি চাপ এসে যায় একটা, ঠিক আছে, মাইন্ড অনেকটা চাপে এসে যায়। সো ওই জন্য পরের দিন আসলে মেগা লাইভ ক্লাস নেওয়া কখনো সম্ভব হয় না। এই কারণে তোমাদের যারা জুনিয়র আছে, এই যে দেখো প্রথম সেমিস্টার তোমাদের যারা আছে, তাদের মেগা লাইভ, তাদের সাজেশন ক্লাস নিচ্ছি। তো সাজেশন ক্লাসে বেশিক্ষণ সময় লাগবে না, এই কারণে আমি সাজেশন ক্লাসটা নিচ্ছি। অ্যান্ড তোমাদেরকে আমি আগামীকাল ঠিক সকাল 10টার দিকে ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবু আমি আসলে শিওরলি তোমাকে বলতে পারছি না যে আসলে ক্লাসটা নিবই আমি, হ্যাঁ, কারণ আমি অসুস্থ আছি। যদি অসুস্থতা ঠিক হয় আজকে রাত্রে ইনশাল্লাহ, তাহলে তোমাদের কালকে আমি ক্লাস নিতে পারবো, নয়তো সেটাও সম্ভব হবে না। আচ্ছা আকন্দ, ওকে গুড। গালিব, মোহাম্মদ মমিন আকন্দ, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট গুড। রংপুর থেকে আব্দুল্লাহ গালিব, কুষ্টিয়া থেকে ইব্রাহিম মাহতাব আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, পার্ট 2 কবে নিবা? পার্ট 2 নেওয়া হয়েছে, ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে, বাট পার্ট 3 দেওয়া হয়নি। কক্সবাজার পলিটেকনিক সম্রাট, বাপরে কক্সবাজার থেকে আছে, মাশাআল্লাহ। তোমাদের গতকালের লাইভে প্রায় মনে করো তোমাদের 250+ স্টুডেন্ট ছিল, 250 মতো স্টুডেন্ট লাইভে ছিল একসাথে। তার আগের দিন প্রায় 200+ স্টুডেন্ট তোমরা একসাথে লাইভে ছিল, বাট প্রথম সেমিস্টারের উপস্থিতি একটু কম। হ্যাঁ, উপস্থিতি কম থাকাটাই স্বাভাবিক। ওকে, কেননা তোমাদের লাইভ ক্লাস নেওয়া হয় না সচরাচর। ওকে ওকে, দেখি মাহিয়া সরকার, আবু বক্কর, আমি জাস্ট নামগুলো পড়ি, কমেন্ট আমি নিজে নিজে পড়তেছি, যেটা পড়ার মতো হবে সেটা আমি পড়বো, জাস্ট নামগুলো পড়তেছি। আচ্ছা জেহান, যদি কমন পাই তাহলে কোর্স কিনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মামুনুর রশিদ, আজম, মিরাজুল, তাহসান, মাহিয়া সরকার, রংপুর পলিটেকনিক, গিয়াসিন, মারুফ, বরিশাল, আরিফ বরিশাল থেকে, জিহাদ মুন্সিগঞ্জ, মাহাবুর কেপিআই, জিহাদ, আরমান, আমরান নাকি রে? হ্যাঁ, তোমার নামটা কি আমরান না আরমান? কি নাম দিচ্ছে রে? সে উল্টে উল্টে লাগতেছে একটু। হাসিবুল, সাদিয়া সুলতানা, ঐশী, বগুড়া, দিনার। আচ্ছা লেট করে ফেলছে, সমস্যা নাই, এখনো শুরু করিনি আমরা। আচ্ছা আফসাইম, ওকে 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 ওকে। আচ্ছা, তো তোমরা সকলে শেয়ার করছো কি? তোমরা একটা বিষয় আমাকে কনফার্ম করো, যারা যারা শেয়ার করছো তারা জাস্ট একটু লিখে দাও যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান, এই বিষয়টা লেখো। ওকে, শেয়ার ডান এই কথাটা লেখো। তোমাদের একটা অফার আছে, কোর্সের অফার, সেটা হচ্ছে তোমাদের আসলে টি শার্টের একটা অফার আছে। সো এই টি শার্টের অফারটা মূলত তারা পাবো যারা মূলত এই লাইভটা শেয়ার করবে। ওকে, যারা আজকে লাইভটা শেয়ার করবে তাদের জন্য টি শার্টের অফারটা থাকলো। এবং অবশ্যই
এটা শেয়ার করার পর তাকে প্রথম 50 জনের মাঝে থাকতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে শুরু করে দিই। তবে প্রতিটা লাইভ ক্লাসের ন্যায় এই লাইভ ক্লাসেও প্রথম 2 থেকে 3 মিনিট জাস্ট একটু বকবক করি তোমাদের, ঠিক আছে? এবং বকবক করবো আসলে ওই কোর্সের ব্যাপারে, তোমাদের কোর্সের ডিটেইলসটা একটু জানাই দিব, এই কারণে বকবক করা হবে, অন্য কোনো কারণে না। আচ্ছা আচ্ছা, সো দেখো, তোমাদের কোর্সটা দ্বিতীয় সেমিস্টার কোর্স কিন্তু অলরেডি আজকে থেকে এখন থেকে লঞ্চ করা হলো। দ্বিতীয় সেমিস্টার কোর্স এখন থেকে তোমাদের লঞ্চ করা হলো। এখন তোমরা যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবা। ওকে, সো দ্বিতীয় সেমিস্টার অল ডিপার্টমেন্ট কিন্তু কোর্স শুরু হয়েছে, ঠিক আছে? তো দ্বিতীয় সেমিস্টার কোর্সে তোমাদের ভর্তি শুরু হয়েছে, ভর্তি শুরু হলো এখন থেকে ভর্তি শুরু হলো। সো দ্বিতীয় সেমিস্টার কোর্সে তোমাদের একটু ডিটেইলস গুলো আমি দিই। হ্যাঁ, দ্বিতীয় সেমিস্টার কোর্সে তোমরা যেসব সুবিধা পাবা, ঠিক আছে, যেসব সুবিধাগুলো দেওয়া হবে, প্রথমত আমি যদি আগের তোমাদের বড় ভাইয়ারা বা বর্তমানে রানিং যারা আসলে ক্লাস করতেছে বা কোর্স করতেছে, অলরেডি কিন্তু মনে করো তোমাদের 400-র মতো স্টুডেন্ট কোর্সে জয়েন আছে। তোমাদের বড় ভাইয়ারা সিভিল তৃতীয় পঞ্চম, ওকে, তার 400-র মতো স্টুডেন্ট জয়েন আছে। ওকে, আচ্ছা, তো সুবিধাগুলো তারা আসলে যেগুলো পাচ্ছে বা পেয়েছে অলরেডি, সেগুলো আমি একটু বলি। যেমন লাইভ ক্লাস তারা পেয়েছে, লাইভ ক্লাস, সকল অধ্যায়ের আমি লাইভ ক্লাস নিয়েছিলাম, এবং লাইভ ক্লাস যদি কেউ মিস করে সেটা রেকর্ডেড রাখা হইতো, রেকর্ডেড থাকতো, ঠিক আছে? দেন দ্বিতীয়ত তারা সুপার সাজেশন পাইতো। তৃতীয়ত কি, তারা হ্যান্ড নোট পাইতো। চতুর্থ, মেগা ক্লাস পাইতো, ঠিক আছে? যে মেগা লাইভ ক্লাসগুলো এখন আমার এই সিভিল ভাই পেজে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বা গত কিছুদিন থেকে তোমরা দেখতেছো এইগুলো। পঞ্চম হচ্ছে তোমাদের প্রবলেম সলভিং এর জন্য একটা গ্রুপ, ঠিক আছে? প্রবলেম সলভিং গ্রুপ ছিল, যেখানে মূলত তোমাদের যে কোনো প্রবলেম তোমরা সেখানে শেয়ার করতে এবং এটা ওইখানে সলভ করা হতো। ওকে, সো এই সকল সুবিধা কিন্তু তোমাদের বড় ভাইরা পাইছিল। ওকে, সো এখন এইবার তোমরা আসলে ভর্তি হইলে যে সুবিধাগুলো পাবা, এবং প্লাস পরবর্তীতে তোমাদের বড় ভাইরা এইবার যারা ভর্তি হবে তারা আসলে যে সুবিধাগুলো পাবে সেগুলো আমি একটু লিখে দিই। এটা কি আগের সুবিধা পাইছি, আগের সুবিধা, ঠিক আছে? আগের সুবিধাগুলো এগুলো ছিল, আগের সুবিধাগুলো এগুলো। এবারকার সুবিধাগুলো কি হবে? এবারের সুবিধাগুলো কি আসবে একটু বলি, তেমনি কম্পারিজন করলে আসলে বোঝা যায় যে আসলে না উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, সেটা তোমাদের কম্পারিজনের মাধ্যমেই বোঝা যায়। আচ্ছা, তো প্রথম কি, নাম্বার ওয়ান কি, তোমাদের এই যে লাইভ ক্লাস যেটা আছে, লাইভ ক্লাস থাকবেই ভাই, সুপার সাজেশন থাকবে, হ্যান্ড নোট থাকবে, মেগা লাইভ ক্লাস থাকবে, প্রবলেম সলভিং গ্রুপ থাকবে, তবে এইটার কার্যক্রম এইবার ভিন্ন হয়ে যাবে। দেখো, এই সবগুলো তোমার থাকতেছে, কিন্তু এই সবগুলো তোমার কি থাকবে এখানে, তাহলে তোমার আগের সব সুবিধা তুমি পাবা, সুবিধা থাকছে, প্লাস দ্বিতীয়ত কি আসতেছে ভাই? তো দ্বিতীয়ত আসতেছে তোমার এক্সাম। কিন্তু আগে তোমাদের বড় ভাইরা যারা ছিল, তোমাদের তৃতীয় সেমিস্টারে বা পঞ্চম সেমিস্টারে যারা ছিল বা আছে, তারা কিন্তু আসলে এই এক্সামের সুবিধাটা পায় নাই, বাট এবার থেকে তোমরা এই এক্সামের সুবিধাটা পাবা। এক্সামটা মূলত কখন নেওয়া হবে? তোমাদের সকল একাডেমিক ক্লাস শেষ হইলো, তারপরে তোমাদের মডেল টেস্ট যেরকম নেওয়া হয় না, মডেল টেস্টের মতো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 2টা বা 3টা করে ক্লাস নেওয়া হবে, তার মানে পরীক্ষা নেওয়া হবে বা এক্সাম নেওয়া হবে। এবং ওই মডেল টেস্টে বা এই এক্সামে আসলে আমরা যে কোশ্চেন গুলো করবো, ওই কোশ্চেন থেকেই তুমি পাস মার্ক ইজিলি পাওয়া পরীক্ষায়, ঠিক আছে? ওই কোশ্চেন থেকে পাস মার্ক বা 50% তুমি কমন পাবা, দেন বাকি 50% তোমাকে আসলে সাজেশন মেনটেন করে কভার করতে হবে, ঠিক আছে? আসলে ক্লিয়ার? তো এই এক্সাম বিষয়টা তোমাদের নতুন অ্যাড হইলো। দেন তৃতীয়ত কি,
আগে কিন্তু তোমাদের বড় ভাইরা প্রবলেম সলভিং এর জন্য ক্লাস পায়নি, এবার তোমরা প্রবলেম সলভিং এর জন্য গ্রুপ তো পাবা, সাথে সাথে প্রবলেম সলভিং এর জন্য তোমাদের জন্য আলাদা ক্লাস দেওয়া হবে। তোমাদের কিভাবে এটা কাজ করবে সেটা একটু বলি। মনে করো তোমার 8 থেকে 10টা ক্লাস হয়ে গেল, দেন এরপর কি করা হবে, একটা বইয়ের মনে করো তোমার 4-5টা অধ্যায় হয়ে গেছে, ওই 5টা অধ্যায়ে তোমাদের প্রত্যেকের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা এই প্রবলেম সলভিং গ্রুপ অথবা একটা মেসেঞ্জার গ্রুপ, তার মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তোমাদের প্রবলেম গুলো জাস্ট ওই গ্রুপে তোমরা সেন্ড করবা যে ভাই এইটা প্রবলেম এবং এই জায়গায় আমি বুঝি নাই, ওকে, জাস্ট এটা দিবা। দেন পরবর্তীতে ওই যে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস নিব, ওই প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস, এই প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের সমস্ত প্রবলেম গুলো একবারই সলভ করানো হবে, ঠিক আছে, সমস্ত প্রবলেম গুলো একবারে সলভ করানো হবে। তো এটা গেলো তোমাদের কি দ্বিতীয় নতুন জিনিস, হ্যাঁ, বা নতুনত্ব। দেন তৃতীয়ত কি আছে তোমাদের, দেখো আমরা পড়াশোনা করি, বাট কথা হচ্ছে পড়াশোনা আমার কি রকম গেল বা কতদূর আমি কভার করছি, এবং একটা অধ্যায় মনে করো করার পর আরেকটা অধ্যায় গেলাম, তো প্রথম অধ্যায়ে কোন জিনিসটা আমি বাদ দিয়ে গেছি, এই বিষয়টা আসলে যদি আমি গতানুগতিক ভাবে পড়ি তাহলে কিন্তু আমি আসলে মনে রাখতে পারি না বা মনে রাখা কঠিন হয়ে যায়। তো এই কারণে তুমি কোন অধ্যায়ে কোনটা মিস করছো বা কোন অধ্যায়ে কোন জিনিসটা তোমার গ্যাপ গেছে, এইটা জানার জন্য তোমার একটা প্রগ্রেস রিপোর্টিং কার্ড পাবা, প্রগ্রেস রিপোর্টিং কার্ড, যেখানে তুমি আসলে বুঝতে পারবা যে আমার এই অধ্যায়ে এই টপিক বাকি আছে, বা এই অধ্যায়ের প্রশ্নমূলক বাকি আছে, এই অধ্যায়ের সংক্ষিপ্ত বাকি আছে, এন্ড ওই অধ্যায়ে আমার ম্যাথ গুলো করা বাকি আছে। এই প্রগ্রেস রিপোর্টিং কার্ডের মাধ্যমে তুমি ওটা বুঝতে পারবে। দেন এরপরে কি, এটা 4 নম্বরে গেল অলরেডি, তো এখন হচ্ছে আমাদের 5 নম্বর। এরপর তোমরা কি সুবিধা পাবা, এরপরে তোমাদের যে সুবিধাটা থাকতেছে সেটা হচ্ছে, এটা আসলে সুবিধা বলা যায় না, এটা আর কি অফার, তো অফারের বিষয়টা আমি পরে বলি, তো সুবিধার বিষয়গুলো বলি। সো এতদিন আমাদের যে ক্লাসগুলো ছিল, কোর্সের যত ক্লাস ছিল তোমাদের বড় ভাইরা যারা ক্লাস করছে, প্রত্যেককে এরা ক্লাস করছে ফেসবুক লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে। এই কারণে যখন আমরা এই ফেসবুক লাইভটা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করতাম, তখন আসলে এই লাইভের কোয়ালিটিটা কমে যাইত, তার মানে কোয়ালিটি ডাউন হইতো, বুঝতেছো তো, কোয়ালিটি ডাউন হইতো। এন্ড ফেসবুকের আরেকটা নতুন রুলস যেটা, সেটা হচ্ছে যে একটা লাইভ ভিডিও 30 দিনের বেশি আর থাকবে না, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এটা একটা মাইনাস পয়েন্ট না, আমাদের মাইনাস পয়েন্ট একটা। তো এই কারণে আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসগুলো বরং ফেসবুকে নয়, বরং তোমাদের ওয়েবসাইটে নেওয়া হবে। এটি কিন্তু সবচেয়ে বড় একটা চমক এইবার যেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে ভাই তোমাদের ওয়েবসাইট পাবা, তোমরা ওয়েবসাইট পাবা, ঠিক আছে, আমাদের পার্সোনাল ওয়েবসাইট পাবা। এখন এই ওয়েবসাইট থাকলে আসলে কি কি সুবিধাগুলো পাচ্ছ তোমরা, ওয়েবসাইট থাকলে কি কি সুবিধাগুলো পাচ্ছ, এই ওয়েবসাইট থাকলে তোমাদের এক্সাম নেওয়া অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেন এরপরে বলি, এক্সাম নেওয়া সহজ হবে। দেন তারপর তোমরা এখানে একদম হাই কোয়ালিটি কন্টেন্ট পাবা, হাই কোয়ালিটি কন্টেন্ট পাবা, ঠিক আছে। দেন এখানে তোমাদের ক্লাসগুলো যে আছে, হাই কোয়ালিটি করতে গেলে জাস্ট আমি যদি ফোন দিয়ে যদি জাস্ট সবগুলো নেই, তাহলে তোমাদের সবগুলো কভার করানো সম্ভব হবে না। এই কারণে ক্যামেরা আসবে তোমাদের, ঠিক আছে, ক্যামেরা দিয়ে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। হাই কোয়ালিটি ক্যামেরা থাকবে, সেখানের মাধ্যমে তোমরা হাই কোয়ালিটি কন্টেন্ট পাবা, ওকে। অ্যান্ড আর কি আছে রে, দেন তোমাদের ক্লাসগুলো কে নিবে, ক্লাসগুলো নিবা আমি, প্লাস আরো তোমাদের টিচার প্যানেল থাকবে, ওকে, আরো টিচার প্যানেল থাকবে। এন্ড দেন তোমাদের এখানে একটা অফার আছে, সে অফারটা হচ্ছে, আচ্ছা অফারটা একটু পরে বলি। তো এইগুলো হচ্ছে তোমরা সুবিধাগুলো পাচ্ছ এইবার, তো এখন এই সুবিধাগুলো পাচ্ছ, তো তোমাদের এই সকল সুবিধা পাবা তোমাদের কোর্স ফি কত কোর্স ফি এর মধ্যে পাচ্ছ, কোর্স ফি কত কোর্স ফি এর মাঝে পাচ্ছ। তো টোটাল জিনিসটা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে মূলত 1500 টাকা, 1500 টাকা নাই কমাবো,
আচ্ছা, বর্তমানে তোমাদের একটা অফার দেই, সে অফারটা হচ্ছে মূলত মাত্র 1250 টাকা। ঠিক আছে, মাত্র 1250 টাকা। তোমরা তোমাদের বড় ভাইরা বা যারা আছে তাদের যদি একটু জিজ্ঞেস করো, দেখবা অলওয়েজ আমার এখানে সবচেয়ে কম প্রাইস তারা কোর্স পাইছে, সবচেয়ে কম প্রাইসে, রিজনেবল প্রাইসে আমি তোমাদের কোর্সগুলো রাখি। ঠিক আছে, যাতে যে কোনো লেভেলের স্টুডেন্ট এই কোর্সটা পারচেস করতে পারে। কোর্স কমে দেওয়ার মানে এইটা নয় যে আসলে কোয়ালিটি ডাউন হওয়া। ঠিক আছে, এটা আবার ভাবিও না যে আমার কোর্স ফি কম মানে আমার কোয়ালিটি ডাউন। তোমরা আমার যে কোনো ক্লাস ইউটিউবে বলো, ফেসবুকে বলো, যেখানেই করো না কেন, আমার ক্লাসে কখনো তোমরা আমার কোয়ালিটি ডাউন পাবা না। ঠিক আছে, আমার মানে আমি পড়ানোর যে কোয়ালিটি সেটা তোমরা ডাউন পাবা না কখনো। হতে পারে ভিডিওর কোয়ালিটি একটু ডাউন থাকতে পারে, বাট আমার পড়ানোর কোয়ালিটি তোমরা সেম পাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো 1250 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। এবং অফার কি আছে, আরেকটা অফার, যে প্রথম 50 জন তোমরা যারা ভর্তি হবা এবং সাথে সাথে আজকের লাইভটা শেয়ার করবা। ঠিক আছে, ওই প্রথম 50 জন কিন্তু, হ্যাঁ, প্রথম 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য টি শার্ট ফ্রি থাকবে। এখন এই প্রথম 50 জনের মাঝে কারা কারা থাকবে? এই প্রথম 50 জনের মাঝে পাইতে গেলে দুইটা শর্ত। ঠিক আছে, প্রথমত তাকে প্রথম 50 জনের মাঝে ভর্তি হতে হবে, এবং দ্বিতীয়ত এই প্রথম 50 জনের মাঝে ভর্তি হলেও নাও পেতে পারে। সেটা কি কারণে? যদি আজকে লাইভটা শেয়ার না করে তাহলে প্রথম 50 জনের মাঝে ভর্তি হয়ে লাভ নাই। ওকে, তার মানে এখানে প্রথম 50 জনের মাঝে ভর্তি হইলে আমাদের টি শার্ট ফ্রি থাকবে। ঠিক আছে, এবং অবশ্যই তাকে আজকে লাইভটা শেয়ার করা লাগবে। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে অফার। তো আশা করি তোমরা এই দ্বিতীয় সেমিস্টারে যে আমি আসলে বিষয়গুলো রাখছি, এই বিষয়গুলো তোমার টোটালি ক্লিয়ার হয়েছে, যদিও অনেকটা বকবক করলাম। হ্যাঁ, তো আজকে থেকে তোমাদের অফিসিয়ালি দ্বিতীয় সেমিস্টারে ভর্তি শুরু করা হইলো। এই সকল সুবিধাগুলো পাচ্ছ তোমরা। ঠিক আছে, মাত্র এত টাকা। এবং তোমাদেরকে আমি করাবো তোমাদের 6 মাস কোর্স করাবো। 6 মাস মাত্র 1200 টাকা। মানে কি, প্রতি মাসের যদি হিসাব করি তাহলে আমার 200 টাকার মতো করে হচ্ছে। ঠিক আছে, 200 টাকা বা 210 টাকার মতো করে হচ্ছে। প্রতি মাস তোমরা 200 টাকা করে দিয়ে পড়তেছ, এত কিছু পাচ্ছ। হ্যাঁ, কত সুবিধাটা পাচ্ছ দেখছো? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো তোমরা যদি আবারও দেখে নিতে চাও যে আসলে সুবিধাগুলো কি কি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে আসলে কি কি সুবিধা থাকবে। ওকে, তোমরা অনেকে আমাকে আবারও কোশ্চেন করো ইনবক্সে যে আসলে ভাইয়া কি কি সুবিধা পাবো আমরা, কি কি সুবিধা পাবো। তো ভাই আর বলতে হবে না, তখন এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো একটা। অলরেডি তোমাদের তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের যারা ভাইয়ারা আছে, অলরেডি 50+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এখন কোর্স তো মনে করো এখনো প্রায় 1-1.5 মাস পরে শুরু হবে, 1-1.5 মাস পরে ক্লাস শুরু হবে, কোর্সের ক্লাস, বা 1 মাস পর হয়তো বা। তো অলরেডি 50+ জয়েন হয়ে গেছে। ঠিক আছে, এখনো তো বাকি আছে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমি তোমাদের সরাসরি ক্লাস শুরু করে দিই। তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। তো আমি প্রথমেই তোমাদের যে রিসার্চটা করছি, সেই রিসার্চ থেকে তোমাদেরকে আগেই বলে দিই যে আসলে কোন কোন অধ্যায় থেকে বললাম, যে 5টা অধ্যায় বলছি, হ্যাঁ, কোন কোন 5টা অধ্যায় থেকে তোমাদের রচনামূলক কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলো একটু বলে দিই। ওকে, এগুলো হচ্ছে রচনামূলক আসার সম্ভাবনা কোন কোন 5টা অধ্যায় থেকে সব থেকে বেশি। তো প্রথমত হচ্ছে ভাই তোমার 3 অধ্যায়, তারপরে 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, কত অধ্যায় আছে এরপর, 11 অধ্যায় এবং 2 অধ্যায়। এই কয়েকটা অধ্যায় থেকে তোমাদের রচনামূলক আসার সম্ভাবনা সব থেকে বেশি। 5টা অধ্যায় থেকে 5টা, নয়তো 5টার মাঝে 4টা থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, জাস্ট এই কটা কিন্তু মাথায় রাখো। দেন এরপরে বাকি যে থাকবে, তোমাদের মন করে এখান থেকে আসলো 4টা, এখনো কয়টা আসবে? 2টা। তো আর 2টা কোথা থেকে আসবে? তো আর 2টা আসবে তোমাদের যে অধ্যায়গুলো, ঠিক আছে, এখান থেকে তোমাদের 5টা অথবা 4টা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে।
দ্বিতীয়ত কোন কোন অধ্যায়গুলো থাকবে তোমাদের? এরপরে থাকবে তোমাদের 1 অধ্যায়, 7, 9 এবং 10 অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে তোমাদের 2টা বা 1টা থাকবে, ঠিক আছে? 2টা বা 1টা থাকবে এই অধ্যায়গুলো থেকে। তো এখন আমি তোমাদের সাজেশন দেই এই অধ্যায় থেকে আসলে কোন কোন রচনামূলকগুলো পড়তে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোন কোন রচনামূলকগুলো ওইগুলো আমি তোমাদের দিয়ে দিই এখন। আচ্ছা, একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা, যে কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট। আমি ওই অধ্যায়গুলোর আগে রচনামূলক লিখে দিব, দেন তারপরে মূলত বাকি অধ্যায়গুলো ধরবো, ঠিক আছে? তার মানে আমরা ইম্পর্টেন্ট থেকে সিরিয়াল ওয়াইজ চলে আসবো, ইম্পর্টেন্ট থেকে। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। তো প্রথমত তোমাদের যেটা আছে নাম্বার 1, তৃতীয় অধ্যায়ে আমি যাবো ভাই। কোথায় বই, কোথায়? একটু এখানে দেখি। তো তোমাদের লিখে নেওয়ার আসলে দরকার হবে না বলে না, লিখে নিও, ঠিক আছে? লিখে না নিলেও তোমরা দাগাই নিও, এবং সাথে সাথে আমি যখন লেখা শেষ হবে স্ক্রিনশট দিয়ে নিও। আসলে আমি তোমাদের সিরিয়াল ওয়াইজ ইম্পর্টেন্ট গুলো দাগাবো, হ্যাঁ, লিখবো। তো বইয়ে তোমরা যখন দাগাবা তখন তো আসলে বুঝতে পারবা না যে আসলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা নন ইম্পর্টেন্ট। জাস্ট বুঝতে পারবা কখন? যখন আমার এই সিরিয়াল ওয়াইজ এই লেখাটা দেখবা। আচ্ছা, তাহলে আমি তোমাদের প্রথমেই যাই তৃতীয় অধ্যায়ে। ওকে, সো তৃতীয় অধ্যায়ের ব্যাপারটা ভাই একটু বলি। সো তৃতীয় অধ্যায় থেকে লাস্ট যতটা কোশ্চেন হয়েছে তার মাঝে সব থেকে বেশিবার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে ভাই তোমার চিত্রসহ হুপম্যান চুল্লির সাহায্যে ইট পোড়ানো পদ্ধতি বর্ণনা করো। তার মানে লাস্ট কয়েকবার থেকে এই কোশ্চেনটাই আসতেছে তোমার। কি বলছি? এই যে হুপম্যান চুল্লির কার্যপ্রণালী চিত্রসহ বর্ণনা করো, হুপম্যান চুল্লির। সো প্রত্যেকবারই আসতেছে, সো এবারও আসার সম্ভাবনা আছে, যেহেতু ওরা কোনো দেখতেছে না যে লাস্ট বার দিছি, তো এবার না দিয়ে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এবার না দিয়ে একটু চেঞ্জ করে দিই, এটা নাও করতে পারে, ঠিক আছে? এই কারণে এটা আমরা আবারও পড়বো। এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার হচ্ছে চিত্রসহ হুপম্যান চুল্লির কার্যপ্রণালী বর্ণনা করো। চিত্রসহ হুপম্যান কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? আমার কথা অনেক বেশি জোরে হচ্ছে বা অনেক বেশি স্লো হচ্ছে কি? এটা একটু আমাকে জানাও তো, ঠিক আছে? এটা আমাকে জানাও, হ্যাঁ, যে আমার কথা বুঝতে তোমাদের কারো আবার অসুবিধা হচ্ছে নাকি। কারণ আমি তোমাদেরকে বলি, আমি যখন আসলে মেগা ক্লাসে থাকি তখন কিন্তু আমি আসলে হাই স্পিডে থাকি, মেগা ক্লাসে যখন থাকি। দেন অন্যান্য সিম্পল ক্লাসে যখন থাকি তখন আসলে আমি একটু লোয়ে থাকি, যাতে স্টুডেন্টরা কথাগুলো ভালোভাবে বুঝতে পারে। হ্যাঁ, আমার কি উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্টকে বোঝানো, সে যদি ভালোভাবে কথাগুলো গ্রাফ করতে না পারে, ধরতে না পারে, তাহলে আমার কিন্তু সার্থকতা নাই ভাই সেখানে। ওকে, জানাও আমাকে। চিত্রসহ হুপম্যান চুল্লির কার্যপ্রণালী বর্ণনা করো, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে পাগমিলের সাহায্যে ইট তৈরির প্রস্তুতি। পাগমিলের সাহায্যে ইট তৈরির প্রস্তুতি চিত্রসহ বর্ণনা, এটা। দেন তৃতীয়ত কি আছে? তৃতীয়ত এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাই ইটের যে কাদার উপাদানগুলোর কার্যাবলী বর্ণনা করো। ইটের কাদার উপাদানগুলি কার্যাবলী বর্ণনা করো। তো তোমাদের একটা ইনফরমেশন দেই, ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে ইটের কাদার উপাদানের কথা বলতেছি না, এই ইটের কাদার উপাদান ভাই তোমার যদি তুমি চাকরি পরীক্ষা যাও তখনও তোমাকে লাগবে, বলবে যে ইটের কাদার উপাদানগুলো কি কি এবং এদের শতাংশ বলো, যে ইটের কাদার এই উপাদানটা কত শতাংশ থাকে, এই উপাদানটা কত শতাংশ থাকে, এই উপাদানটা কত শতাংশ। যেমন তোমার সিলিকা থাকে, অ্যালুমিনা থাকে, ঠিক আছে? তোমাদের একটু দেখাই আমি, ঠিক আছে? তোমাদের একটু দেখাই, কোথায় রে?
3.2.1 3.2.1 ঠিক আছে, বিরক্ত হয়ে না আবার, ঠিক আছে, কারণ আমি তোমাদের ভালোভাবে শেখাইতে চাই, কিছু কিছু একটা তো শেখো, সারা বছর হ্যাঁ নাই পড়ছো। যেমন দেখো এই যে ইটের কাদার উপাদানগুলো, ইটের যে উপাদানগুলো, সেটা কি কি আছে তোমাদের, যে সিলিকা, অ্যালুমিনা, আয়রন, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, তারপর লাইম, জৈব পদার্থ, এই টোটালি কোনটা কত পার্সেন্ট করে আছে এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এইটা ভাই তোমাদের চাকরির জন্য লাগবে, এটা ডুয়েট প্রিপারেশনে যাও সেখানে লাগবে, তার মানে লাগবেই ভাই এটা। ওকে, তো এখন এটা মুখস্থ করে নাও। ওকে, দেন জাস্ট এরপর কি করবা, ওইগুলো সম্পর্কে একটু 2-1 লাইন করে লিখে দিবা, তাহলে এটা ডান। দেন এরপরে আরো একটা এখানে আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট আসলে ওটা সংক্ষিপ্তে আছে, এই কারণে আমি দিলাম না এখানে, সংক্ষিপ্তে আছে। সেই কোশ্চেনটা কি, আমি কোশ্চেনটা এখানে বলি, এখানে কিন্তু সংক্ষিপ্তে আছে ওইটা। তো সেই কোশ্চেনটা হচ্ছে যে উৎকৃষ্ট উৎকৃষ্ট বা আদর্শ ইটের বৈশিষ্ট্যাদি। আমার জানা মতে এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা যারা ক্লাস করছো তাদের মাঝে অজানা কারো এমনটা নাই, সবাই এইটা জানো। উত্তম বৈশিষ্ট্যগুলো কেমন হয় আদর্শ ইটের, এটা সবারই জানা আছে আমার জানা মতে। ওকে, সো এইটা তোমাদের সংক্ষিপ্তে দেয়া আছে, রিডিং পড়ে নিলে তোমাদের হয়ে যাবে, এটা জানা তোমাদের। আচ্ছা, দেন এরপরে এটা গেল তোমাদের তৃতীয় অধ্যায় হয়ে গেলাম, ঠিক আছে। এরপর চতুর্থ অধ্যায়। সো এইখানে এই অধ্যায়ে মূলত এইটা অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের মোস্টলি ইম্পর্টেন্ট, অ্যান্ড এইটা হচ্ছে তোমাদের একটু কম ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা, দেন এরপর আমরা চলে যাই তোমাদের কত অধ্যায় বলছে নি, 4 অধ্যায়। আচ্ছা, আবু সাইদ বলছো ভাই হুপম্যান চুল্লি 2টা চিত্র কি আঁকা লাগবে না নিচের চিত্রটা দিলে হবে শুধু? আচ্ছা দেখি হুপম্যান চুল্লির ক্ষেত্রে কোন চিত্রটা দিছে, 3.3.3। আচ্ছা দেখি, তো হুপম্যান চুলের ক্ষেত্রে তোমরা যদি একটু এখানে লক্ষ্য করো, ঠিক আছে, একটু যদি এখানে লক্ষ্য করো, হুপম্যান চুলের ক্ষেত্রে তোমার 2টা চিত্র দেওয়া আছে। কোনটা কি চুল চিত্র, একটা হচ্ছে তোমার ভাই প্ল্যান দেওয়া আছে, এটা হচ্ছে তোমার প্ল্যান যেটা উপর থেকে দেখে দেখা যায়, আর এটা হচ্ছে মূলত তোমার সেকশন। হ্যাঁ, এটা প্ল্যান, তার উপর থেকে দেখলে কেমন হয়, অ্যান্ড সেকশন অর্থাৎ এইটা। তো তোমার ভাই কথা হচ্ছে দুইটাই দিতে হবে। তবে যদি ভাই কথা হচ্ছে যে বাসা লাগবে, ঠিক আছে, বাসা মরার খেলা, তো ওই ক্ষেত্রে তুমি এই উপরেরটা বা নিচের যে কোনো একটা দিলে হবে, ঠিক আছে, উপরেরটা বা নিচেরটা যে কোনো একটা দিলে হবে, তবে দ্বিতীয়টা দিই যদি বাসা মরার মতো অবস্থা হয়, তবে 2টা দেওয়া সবচেয়ে বেটার এখানে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। এরপর এখন আমরা চলে যাই চৌথ অধ্যায়, আগে যাই। তো চৌথ অধ্যায়ে চলে আসি আমি। তো চৌথ অধ্যায় মূলত ভাই তোমার হচ্ছে ম্যাথ। তো ম্যাথ বিষয়টা আমি সবার শেষে আগে দিই, বেটার হবে। এরপর তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে যাই। ওকে, পঞ্চম অধ্যায়ে তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার, সিমেন্টের প্রাথমিক, এখানে জাস্ট আসলে প্রাথমিক জমাটবদ্ধতার কথা বলছে। তো আমরা প্রাথমিক এবং আরেকটা কি আছে তোমাদের চূড়ান্ত, প্রাথমিক এবং চূড়ান্ত উভয়টা একটু মাথায় রাখবো। হ্যাঁ, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময় নির্ণয়ের পদ্ধতি চিত্রসহ বর্ণনা। গরম একটু বেশি, বুঝছো, এই কারণে ঘেমে যাচ্ছে। ওকে, কি বলছে, সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতা সময় নির্ণয়। তো এটা আমি দিলাম 3 স্টার। হ্যাঁ, দেন এরপরে কি আছে, এরপরে ভাই আছে তোমাদের
সিমেন্ট প্রস্তুতির ভিজা বা আর্দ্র আর্দ্র পদ্ধতি, সিমেন্ট প্রস্তুতির ভিজা বা আর্দ্র পদ্ধতি বর্ণনা করো। পদ্ধতি প্রবাহ চিত্রের সাহায্যে বর্ণনা করো অথবা পদ্ধতি বর্ণনা করো, সিম্পল, হ্যাঁ, বর্ণনা করো। তো এখানে একটা বিষয় তোমাদের অ্যালার্ট করে দেই, অ্যালার্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের সিমেন্ট প্রস্তুতির পদ্ধতি ভিজা পদ্ধতিতে বলতে পারে, আবার আর্দ্র পদ্ধতিও বলতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, যেটা আসলে ভিজা পদ্ধতি ওইটাই তোমার আর্দ্র পদ্ধতি। ওকে, এটাই আর্দ্র পদ্ধতি। ওকে, দেন এরপর কি আছে তোমাদের? এরপর আছে ভাই তোমাদের এখানে সিমেন্টের যে খুঁতহীনতা, সিমেন্টের খুঁতহীনতা পদ্ধতি বর্ণনা করো। এটাকে 2 স্টার দিলাম। সো এই 6টা গেল আমাদের, এটা গেল কি আমাদের পঞ্চম অধ্যায়। দেন এরপর কত অধ্যায় বলছি আমি? 11 অধ্যায় চলে যাব, সরাসরি আমি 11 অধ্যায় চলে যাব। দেন তারপরে পরে অধ্যায়গুলোর যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দিই। এগারো অধ্যায় তোমাদের যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ইনসুলেটিং সামগ্রীর ব্যবহার আলোচনা করো। বিভিন্ন ইনসুলেটিং সামগ্রীর, আচ্ছা ইনসুলেটিং মানে কি রে, মনে আছে তো? যদি ইনসুলেটিং না দিয়ে যদি বলে যে অন্তরক সামগ্রী, তখন বলবো যে ভাই পড়ায়নি তো, ভাই তো এটা দাগাই দেয়নি, ঠিক আছে, আন্দাজে কি কি দিছে। হ্যাঁ, তো ইনসুলেটিং মানে কি অন্তরক সামগ্রী, সেম। হ্যাঁ, বিভিন্ন অন্তরক সামগ্রী বা ইনসুলেটিং সামগ্রীর ব্যবহার আলোচনা করো। দেন এরপরে কি আছে তোমাদের? এরপর এখানে যেটা করবা সেটা হচ্ছে জিও টেক্সটাইল এর সুবিধা এবং অসুবিধা। তো জিও টেক্সটাইল এর সুবিধা এবং অসুবিধা আছে, তো আমি বলবো ওইটা সংক্ষিপ্তে আসার সম্ভাবনা অনেকটা বেশি। হ্যাঁ, তো ওইটা তোমরা সংক্ষিপ্তে পড়ে নিবা, জিও টেক্সটাইল এর সুবিধা অসুবিধা। তোমরা যদি সংক্ষিপ্ত একটু উল্টাই দেখো ওখানে তোমাদের জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধা আছে, এটা কিন্তু কোশ্চেন আছে, তোমরা সংক্ষিপ্ত একটু দেখো। ওকে, ওখানে দেখবা যে জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধা আছে, তো ওখানে পড়লে আর রচনায় জাস্ট কি করলা, ওইটাই তুলে দিলা। 6 মার্কের কোশ্চেন রচনা, সংক্ষিপ্ত হচ্ছে তোমাদের 2 মার্কের। তো তোমার এমন একটা অবস্থা হচ্ছে যে তোমার 6 মার্কের কোশ্চেন এসে গেছে 2 মার্কের কোশ্চেনটা, তখন তুমি কি করবা? 2 মার্কের যে বিষয়টা আছে ওইটাই তুলে দাও এখানে, দেন তারপরে একটু এক্সট্রা বিষয় দিয়ে তুমি একটু বাড়াই দাও, ঠিক আছে। তো আমি এই যে হ্যাঁ এই বিষয়টা একটা টেকনিক তোমাদেরকে আমি শিখাই দিব, যে আসলে সংক্ষিপ্তের বিষয় আমি রচনায় যদি আসে তো ওইটাকে কিভাবে আমি লিখতে পারবো বা বাড়িয়ে লিখতে পারবো। তবে আমার জানা মতে তোমরা সিভিল স্টুডেন্টরা একটু স্মার্ট আছো, ঠিক আছে, স্মার্ট আছো আমার জানা মতে, তো ওটা জানা থাকার কথা হয়তো বা। ওকে, তো 7 অধ্যায় এইটাই। আর আরেকটা কি বললাম যে সুবিধা অসুবিধা, ওইটা তোমরা সংক্ষিপ্তের। তো এরপরে এখানে আমরা এগুলো পড়ে গেলে কি কমন আসবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো পড়ে গেলেই তোমাদের কমন আসবে। আচ্ছা 11 অধ্যায়ে তোমাদের আরেকটা সেটা হচ্ছে কি জানো, তোমাদের অপশনাল, একটা অপশনাল, ঠিক আছে। তার মানে অপশনাল বিষয়টা হচ্ছে আসলে তোমরা রিডিং পড়ে যাবা, ঠিক আছে। তার মানে রিডিং পড়ার জন্য আমি যেটা দিচ্ছি বা দিতে চাইতেছি সেটা হচ্ছে নদীর পাড় সংরক্ষণে, নদীর পাড় সংরক্ষণে জিও টেক্সটাইলের ভূমিকা। এটা লিখে দিলাম আমি অপশনাল, এটাকে দিলাম অপশনাল, ঠিক আছে। তার মানে এটা সবার লাস্টে হিসাব, এগুলো হ্যাঁ অপশনাল যেগুলো সেগুলো সবার লাস্টে হিসাব। আচ্ছা, দেন তারপরে 9 নম্বরে চলে আসি। তো অপশনালটাকে আমরা নাম্বার ধরি, এটা যেহেতু অপশনাল আপনি জাস্ট রিডিং পড়বা, তো এটাকে আমরা নাম্বার না ধরি, জাস্ট এমনি সিম্পল একটা হ্যাঁ দিলাম। দেন আমরা 8 নম্বরে তাহলে চলে আসি এখন।
এর আগে কোনো প্রশ্ন দিচ্ছেন ভাই? না, এর আগে আমি কোনো প্রশ্ন দেইনি। আচ্ছা, এখন তাহলে আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাদের চলে আসি। তো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যেটা আছে যে নির্মাণ কাজে ব্যবহার উপযোগী। এই যে এটা গেল তোমাদের কত, 3 অধ্যায়, এটা গেছে 5 অধ্যায়, এটা গেল তোমাদের 11 অধ্যায়। দেন এরপরে আমাদের আসলো দ্বিতীয় অধ্যায়। এবার হ্যাঁ, সেটা কি? 1 নম্বর হচ্ছে তোমাদের নির্মাণ কাজে উপযোগী পাথরের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। নির্মাণ কাজে উপযোগী পাথরের বৈশিষ্ট্য লেখো, আলোচনা করো। সে জাস্ট লিখতে বলা মানে কি, ওইটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন, আলোচনা করতে বলছে এখানে। দেন এরপরে কি হবে? এরপরে বলতে পারে যে কৃত্রিম পাথরের সুবিধা অসুবিধা। কৃত্রিম পাথরের সুবিধা অসুবিধা, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আরো একভাবে তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে কি যে কৃত্রিম পাথর না বলে বলতে পারে যে ব্যবহার উপযোগী পাথরের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো, ব্যবহার উপযোগী। ওকে, দেন এরপরে কি আসলো তোমাদের? এরপর এখানে তোমাদের হচ্ছে ভূতাত্ত্বিকদের মতে পাথরের শ্রেণী বিভাগ, ঠিক আছে, বা পাথরের শ্রেণী বিন্যাস। তো আমরা জাস্ট লিখি যে পাথরের শ্রেণী বিন্যাস। ওকে, পাথরের শ্রেণী বিন্যাস। তো এটার ক্ষেত্রে আমি এইটাকে দিচ্ছি জাস্ট এখানে 3 স্টার, বাকিগুলো সিম্পল। ওকে, বাকিগুলো সিম্পল 2 স্টার দিলাম আমি। তো এইটা গেল তোমাদের 10টা। ওকে, এবং এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 10টা হচ্ছে এগুলো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট 10টা। এরপরে আবার চতুর্থ অধ্যায় থেকে তো দেইনি, এখনো ম্যাথ আছে, ম্যাথ এখনো দেইনি। তো এই 10টা দেন গেল। দেন এরপরে বাকি অধ্যায়গুলো থেকে যে তারপরে কি বলছি, তারপরে তোমাদের মেবি থামো দেখি, 1, 7, 9, 10, 1, 7, 9, 10 থেকে কিন্তু এখনো দেইনি আমি, 1, 7, 9, 10 থেকে এখনো দেইনি। তো এটা গেল আমাদের কেবল 4টা অধ্যায় গেল, 1, 2, 3, 4, 4টা অধ্যায় গেল। দেন এখনো তোমাদের 4টা অধ্যায় আছে, ওই 4টা অধ্যায় এগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, এন্ড স্ক্রিনশট দেওয়ার পর জাস্ট একটা ছোট্ট শব্দ লিখবা যে ভাইয়া ওকে অথবা ডান, এটা লিখে আমাকে কনফার্ম করো যে ভাইয়া এটা স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে বা তুলে নেওয়া হয়ে গেছে। আসলে ক্লাসের সময় বা বোঝার বিষয়ের সময় আসলে আমাদের উচিত বোঝা, এই কারণে আমি তোমাদের বড় শব্দ লিখতে দিচ্ছি না, যে একটা ছোট শব্দ লেখো যে ওকে অথবা ডান। হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় বলি, তোমরা অনেকে চাও যে আসলে স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে পরিচয়, তেমনি বরকরার বা যেটা আর কি বলে তোমাদের পরিচয়টা রাখার জন্য চেষ্টা করো সব সময়, ঠিক আছে, যাতে স্যার ম্যাডাম আমাকে চেনে, এই বিষয়টা চাও। এইটার জন্য আসলে তোমাদের যে কাজটা করতে হয়, তো স্যার ম্যাডামদেরকে বেশি বেশি কোশ্চেন করতে হয়, বা স্যার ম্যাডামরা যখন যেটা বলে তখন তোমার সেইটা করা উচিত। এই দুইটা জিনিস করলে কিন্তু আসলে তুমি স্যার ম্যাডামদের চোখের সামনে থাকবা বা চোখের নজরে থাকবা। ঠিক সেম এখানেও বিষয়টা এরকম, যে এখানে আসলে যারা যারা কমেন্ট করে তাদেরকেই আসলে আমি চিনি বা তাদের আইডিটা আমার চেনা হয়ে থাকে। যখন মনে করো আজকে আমি কয়েকটা আইডি এমন হবে যে আমি চেনা হয়ে যাবে, যে এই আইডি গুলো আমার ক্লাস করছিল, আমার চেনা হয়ে যাবে অলরেডি। তবে আমি একটু দেখি, আমি জাস্ট একবার রিডিং করবো সবগুলো। রিপন, মোশাহেদ, আফিয়া, তারপর আসলো কনক রয়, তামিম, এমডি মাহাবুর, নাজমুল হোসেন নাইম, জিহাদ পাটোয়ারি ওকে ভাইয়া, তারপর আসলো শাহরিয়ার ওকে, মাহি হাসান, সাফায়েত হোসাইন, অর্ণব বড়ুয়া, সজীব সরকার, এমডি জিহাদ রাজ, শিখা, কবির, এমডি আলামিন, আবিদ আহমেদ, এমডি রাব্বি, সাইদুর, দিনার, শায়েক, মোহাম্মদ মমিন অকন্দ, রায়হান, ইশরাত,
ইরফান, আকাশ, কনক, শাহরিয়ার, ওকে কি রে, মুস্তফা, ওকে মশিউর, সাইক, দেন ওকে সম্রাট, আবু সাইদ, ওকে ওকে, ইবনে সিনা, কবির, মুনতাসির, সোহেল, ওকে 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 ওকে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসলে তোমাদের সাথে আমার বন্ডিং সবচেয়ে বেশি ভালো হবে যখন তোমরা এরকম আমি যখন যেটা কোশ্চেন করব এটা যখন বলবা, ঠিক আছে, বা এটার অ্যান্সার যখন দিবা। কি বলছো? জিহাদ আলম ভাই আমার নাম, আশরাফ ভাই তোমার নাম বলছি, জিহাদ আলম, হ্যাঁ। তারপর মুস্তফা, মনিবুর, রায়হান, মারুফ, জিহাদ। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটা ওঠানো ডান। এখন আমি এটা মিশিয়ে দিই, দেন আমি কিন্তু তোমাদের ম্যাথটা করাবো, হ্যাঁ, ম্যাথটা করাবো সবার শেষে, এগুলো একটু দাগিয়ে দেওয়ার পর। তো এগুলো ডান। আমার কিন্তু প্রত্যেকটা কথা মাথায় রাখবা, হ্যাঁ। তোমাদের দেখবা ছোটখাটো আমি হিন্ট দিছি, হ্যাঁ, ছোটখাটো হিন্ট দিছি তোমাদেরকে আমি। ডুয়েট বা আমাদের যে স্বপ্নের ডুয়েট যেটাকে আমরা বলে থাকি, তো ওইখানকার একটা ঘটনা বলি। ওইখানে পরীক্ষা সিস্টেমটা হয় কিরকম আমি তোমাদের বলি। ক্লাস টেস্ট, ওইখানে ক্লাস টেস্ট হয় কিরকম, যে স্যাররা মনে করো ক্লাসে আসলো, দেন বিভিন্ন মনে করো ক্লাস করাইলো, দেন ক্লাসে এমন একটা টপিক বললো যেটা মনে করো বিস্তারিত বলেনি, জাস্ট নাম বলছে। নামটা কি? মনে করো জিও টেক্সটাইল একটা নাম বললো। তো পরের পরীক্ষায় ক্লাস টেস্ট হইলো, তো দেখা গেল যে জিও টেক্সটাইল নিয়ে কোশ্চেন করে ফেলছে। মানে একটা ওয়ার্ড বলছে অথচ ওইটার কোনো বিস্তারিত কিছু বলে নাই, ওইটাই তোমার ক্লাস টেস্টে দিয়ে দিল। ঠিক আছে, তার ব্যাপারটা বুঝতেছো তো কি? দেন এরপরে এমন হয়, আমি শুনছি ওখানকার ভাইয়াদের সাথে কথা বলে, যে গল্প বলে, ক্লাসে গল্প বলে, দেন পরে পরীক্ষায় কি করে, ওই গল্প থেকে কোশ্চেন দিয়ে দেয় ক্লাস টেস্ট। তাহলে বুঝতেছো কি কতটা অ্যাটেন্টিভ হইতে হবে এবং কতটা মনোযোগী হইতে হবে, নয়তো কিন্তু আসলে তারা ওই ক্যাচ করতে পারবে না এবং পরীক্ষায় আন্ডা পাবে ভাই, আন্ডা। ওকে, আচ্ছা, অঙ্কটা করে দেন, ভুলে গেছি। আচ্ছা, অঙ্কটা আমি অবশ্যই করাবো ভাই, এটা ম্যাথ ক্লাস না। আচ্ছা প্লিজ ভাই করে দিন, কারণ অনেক আগে বলে গেছিলাম। হ্যাঁ, এফএম এর অঙ্ক আমরা করব। আচ্ছা, দেন আমরা লিখছো 1, 7, 9, 10, তারপরে দাগাই দিস। আচ্ছা আচ্ছা, 1, 7, 9, 10 এবার আমরা একটু দাগাই। ওকে, অধ্যায় 1-এ এবার আমরা কি কি করব? কি রে পড়ে যেতে চাই কেন রে? 11 নাম্বার, এটা আসবে নাকি রে? হ্যাঁ, প্রকৌশল সামগ্রী নির্বাচনের বিবেচ্য বিষয়াদি আলোচনা করো অথবা লেখো। ঠিক আছে, এটা হলো আমাদের 11 নাম্বার। দেন এরপরে এখানে কি আছে? এরপর হচ্ছে যে প্রকৌশল সামগ্রীগুলোর বৈশিষ্ট্য। এই যে এরপর যেটা কোশ্চেন আছে, এটা আমি এইখানে দিচ্ছি না, কারণ এটা অলরেডি সংক্ষিপ্ত অলরেডি আছে। সে কোশ্চেনটা কি এবং ইম্পর্টেন্স কিন্তু, হ্যাঁ, এটা তোমাদের রচনা তো আসতে পারে। সেটা হচ্ছে কি যে ভাই, যে প্রকৌশল সামগ্রীর ধর্মাবলী লেখো। প্রকৌশল সামগ্রীর ধর্মাবলী, এই কোশ্চেনটা তোমাদের হইতে পারে। এন্ড এই কোশ্চেনটাকে আবার তোমাদের ঘোড়াই পেঁচায় এভাবে দিতে পারে যে নির্মাণ সামগ্রীর ধর্মাবলী লেখো। দেখো, একটাই কিন্তু বিষয়, প্রকৌশল সামগ্রী আর নির্মাণ সামগ্রীর দুইটাই কিন্তু অ্যান্সার একটাই হবে তোমাদের। জাস্ট কি করবে, ওরা একটু ঘোড়াই পেঁচাই দিবে, বাট তোমাকে স্মার্টলি কাজ করতে হবে এবং বুঝতে হবে যে আসলে আমার চাইছে কি। হ্যাঁ, এবং এটা তোমরা সংক্ষিপ্তে পেয়ে যাবা। এটা তোমরা কোথায় পাবা? এটা পেয়ে যাবা সংক্ষিপ্তে, তো তাই আমি এখানে দিচ্ছি না। ওকে, দেন এরপর কি আছে আমাদের? মিশাই দিলাম রে। আচ্ছা, যেটা মিশাই দিব এটা তোমরা একটু খাতায় লিখে নিও। হ্যাঁ,
প্রকৌশল সামগ্রীর বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এরপরে তোমাদের 12 নাম্বার এখানে কি করবা? 1 গেল, 5 গেছে, 6 নাই, 7 এখন 7 অধ্যায়। ওকে, 7 অধ্যায়ে আবার যে কোশ্চেন দুইটা আছে দুইটাই আবার ফির সংক্ষিপ্তে আছে। 7 অধ্যায়ে যেগুলো আছে দুইটাই আবার সংক্ষিপ্তে আছে, ঠিক আছে? তো 7 অধ্যায়ে যেমন প্রথম আমি যেটা দাগাইছি সেটা হচ্ছে উৎকৃষ্ট মানের বা ভালো মানের টিম্বারের বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখন টিম্বার না লিখে যদি বলে যে ভালো মানের কাঠের বৈশিষ্ট্য লেখো, তখন কি কোশ্চেন কি অন্য চলে যাবে? মাথায় রাখতে হবে যে টিম্বার মানে হচ্ছে আমার কাঠ। টিম্বার মানে কি? কাঠ। টিম্বার মানে কি? কাঠ। সিএম ফেরদৌসুল্লাহ ভাই, ক্লাসটা ইউটিউবে পাবো না বা ছাড়বেন না ভাই? হ্যাঁ, আমি তোমাদের ক্লাসটা ইউটিউবে ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটা আমি ইউটিউবে ছাড়বো। উৎকৃষ্ট মানের কি বলছি? টিম্বারের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তো এটা কিন্তু সংক্ষিপ্তে আছে, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্তে আছে, তবু আমি তোমাদের এখানে একটু লিখে দিই। এটা না লিখে দিলে কেমন হয় না? উৎকৃষ্ট মানের টিম্বারের বৈশিষ্ট্যাদি লেখো। ওকে, এটা এটা তোমাদের সংক্ষিপ্তের জন্য বলা যায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা সংক্ষিপ্তের জন্য। আর সংক্ষিপ্ত পড়া মানে কি? রচনামূলকে আমরা লিখে দিতে পারবো। আমরা এতটাও খারাপ স্টুডেন্ট না, আমরা সংক্ষিপ্তে পড়ছি বা বিষয়টা থিওরি জানা আছে, অ্যান্ড 1.5 পাতা লিখতে পারবো না। একটা সংক্ষিপ্ত কোশ্চেন মনে করো 1/2 পাতা বা 1 পাতা, ওইটাকে আমরা বাড়াই জোড়ায় কি করতে পারি? আমরা সিভিল স্টুডেন্ট, আমরা কিন্তু ওইটাকে বাড়াই জোড়ায় 1.5 পাতা 2 পাতা পর্যন্ত নিয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, দেন এরপরে এখানে আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে ভাই একটা বহিবর্ধক এখানে লিখে দিই, ঠিক আছে? একটি বহিবর্ধক একটি বহিবর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ আঁকো। তোমাদের যদি সংক্ষিপ্তে আসে তাহলে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? এই পর্যন্ত, এবং বিভিন্ন উপাংশের নাম লেখো। উপাংশের বর্ণনা দাও, বিভিন্ন উপাংশের বর্ণনা দাও। সো এইটা তোমাদের কি যদি সংক্ষিপ্তে আসে তাহলে এরকম আসবে এই পর্যন্ত, যে রচনায় জাস্ট এই অংশটুকু এক্সট্রা হবে। তার মানে তুমি চিত্রতে যে বিন্দুগুলো বা যে জিনিসগুলো ওখানে তুমি চিহ্নিত করবা, ওই চিহ্নিত জিনিসগুলো সম্পর্কে তুমি 1 লাইন বা 2 লাইন করে লিখে দিবা। 1 লাইন বা 2 লাইন করে লিখে দিবা। ওকে, সো এটা রিডিং পড়লে আসলে তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, তো এটাকে আমি অপশনাল রাখলাম, অপশনাল। অ্যান্ড এইটাকে আমি কি রাখছি রে তোমাদের? সংক্ষিপ্তের জন্য রাখছিলাম কিন্তু। হ্যাঁ, সংক্ষিপ্তের জন্য রাখছি আমি, মাথা রাখবে এগুলো কোনটাকে কি রাখছি। দেন 14 নাম্বারই আমি না হয় ধরলাম, ঠিক আছে? যদিও কি এই দুটা বাদ দিলে আমাদের কি হয়, 12 নাম্বার হইতো। আচ্ছা, দেন আমাদের 8 অধ্যায় থেকে এখানে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। দেন তারপরে এরপর আমরা যাই 9 অধ্যায়। 9 অধ্যায় কি করব? 9 অধ্যায় হচ্ছে ভাই তোমাদের রং বা পেইন্ট তৈরির প্রয়োজনীয় উপাদানগুলোর নাম লেখো। রং বা পেইন্ট তৈরির প্রয়োজনীয় উপাদানগুলোর নাম লেখো। নাম লেখো এবং কাজ বর্ণনা করো, নামও লিখতে হবে প্লাস ওইগুলোর কাজও আমাদের কি করতে হবে? লিখতে হবে ভাই। ভাই 2, 3, 5 অধ্যায় পড়লে তো পাস হওয়া যাবে মনে হয়। দেখো, ঠিক আছে, তোমাদেরকে আমি বলবো যে আসলে বিশেষ করে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বইটা আছে ভাই, এটা কখনোই বাদ দেওয়া উচিত না, কখনোই বাদ দেওয়া উচিত না। এটা তোমার সারা জীবন লাগবে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে সারা জীবন এটা তোমার লাগবে। চাকরিতে যাও ভাই, এখান থেকে কোশ্চেন করবে। ডুয়েটে যাও, তোমাদের যে থিওরি একটা পার্ট আছে,
ঠিক আছে, তোমাদের দেখো তোমাদের ম্যাথ পার্ট কিন্তু আমাদের সিভিলের ক্ষেত্রে ডুয়েট অ্যাডমিশনে ম্যাথ পার্ট 90% এবং 10% মনে করো, বা 10% মানে তারও কম যেটা আছে, এই থিওরি আসে। থিওরিটা আসে কোথা থেকে? সম্পূর্ণ থিওরি অংশটা আসে তোমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে। বালি, সিমেন্ট, ইট, পাথর, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে আসে তোমাদের কোশ্চেন। ওকে, আমি এমনি এমনি কিন্তু বলতেছি না যে এটা আসে। দেন তারপরে এই অধ্যায় থেকে তোমাদের বা এই বই থেকে এফএম এর ম্যাথ আসে। এফএম ম্যাথ তোমাদের ডুয়েট এডমিশনে আসে, বা তোমাদের চাকরি পরীক্ষা তো আরো বেশি। ঠিক আছে, এফএম এর ম্যাথ চাকরি পরীক্ষা আরো বেশি বলা যায়। ওকে, অবশ্যই এখানে এই অধ্যায় বা এই বইটা একটু বাদ দেওয়ার চেষ্টা করিও না, এটা একটু বেসিক সহ মাথায় নিয়ে নাও, নিজের ভিতরে আত্মস্থ করো এইটা। এরপরে কি? এরপরে তোমাদের এইখানে যে বিষয়টা আছে সেটা কি, যে বার্নিশ কি এবং কোথায় ব্যবহৃত হয় এবং উত্তম বার্নিশের বৈশিষ্ট্য লেখো। তো এইটা আসলে আমি তোমাদের সংক্ষিপ্তে আছে, তো এখানে এটা সংক্ষিপ্তে আছে, তো আমি এইভাবে লিখে দিই। সেটা কি? বার্নিশ কি, বার্নিশ কি, এটা কিন্তু একটা অতি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে এটা বললে। দেন তারপরে কি, এটা আবার কোথায় ব্যবহৃত হয়, বার্নিশ কোথায় ব্যবহৃত হয়, কোথায় ব্যবহৃত হয়। দেন তারপরে কি বলছে, উত্তম বার্নিশের বৈশিষ্ট্য, উত্তম বার্নিশের বৈশিষ্ট্য বর্ণনা করো। ঠিক আছে, উত্তম বার্নিশের বৈশিষ্ট্য বর্ণনা করো। তো এইখানে তুমি এইটা পাবা অতি সংক্ষিপ্তে, এটাও পাবা অতি সংক্ষিপ্তে, আর এইটা পাবা তুমি সংক্ষিপ্তে। ঠিক আছে, তার মানে তুমি অতি সংক্ষিপ্ত পড়লে এটা আসলে অলরেডি হয়ে যাবে ওখানে, এবং এটা আমি অপশনাল দিয়ে রাখছিলাম একটা। দেন এরপরে কি আছে তোমাদের, 1-7 গেল। দেন তোমাদেরকে আমি শেষে কিন্তু আসলে টেকনিক শিখে দিতে চাইছিলাম, তাই না? 1-7, তারপরে কি 9 গেল, দেন এরপর 10। ওকে, এফএম ম্যাথ একটু শেখান। হ্যাঁ, এইটা শেষ করে আমি তোমাদের এফএম এর ম্যাথ শেখাবো আমি। ওকে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমি তোমাদের এফএম এর ম্যাথ করাবো এটা শেষ হলে। দেন এখানে তোমাদের কোশ্চেন যেটা আছে 15 নাম্বার অধ্যায়ে, সেটা হচ্ছে ভাই তোমার প্লাস্টিকের ধর্মগুলো লেখো। প্লাস্টিকের ধর্মগুলো লেখো, প্লাস্টিকের ধর্মগুলো লেখো। এটা তোমাদের কত অধ্যায়? এটা 11 অধ্যায়ের। এটা 11 অধ্যায় কি রে? না, 10 অধ্যায়। এটা 10 অধ্যায়। এটা প্লাস্টিকের ধর্মগুলো লেখো। এরপরে এইখানেই একটা সংক্ষিপ্ত কোশ্চেন রচনামূলকে দিচ্ছে, তোমরা রচনামূলকে আসতে পারে এই জন্য, এবং অনেক ইম্পর্টেন্ট একটা, কিন্তু সংক্ষিপ্ত হোক বা রচনামূলক দুইটার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে যে থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মাঝে পার্থক্য লেখো। থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মাঝে পার্থক্য লেখো। এখানে লিখে দিই, থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিকের মাঝে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য লেখো। এটা এমন একটা কোশ্চেন যে তোমার পরীক্ষা খাতায় দেখতে পারো যে এটা আসে গেছে। ঠিক আছে, যে দেখবে যে এটা আসে গেছে সংক্ষিপ্তে পারবে। হ্যাঁ, এমন একটা কোশ্চেন এটা। এখন তোমাদের মনে করো তুমি এইটা পড়ছো, এখন এমন একটা কোশ্চেন আসলো যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো লেখো। থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো লেখো। এখন তোমরা ভাই বলতে পারো যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্যগুলো তোমরা পড়িনি, কানের নিচে মাইর খাবা। ঠিক আছে, কানের নিচে মাইর খাবা। ঠিক আছে, এইখানে তুমি যদি এই প্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিকের মাঝে পার্থক্য পড়ো, তাহলে ওইখানেই তুমি প্লাস্টিকের বৈশিষ্ট্য পড়ছো, থার্মোসেটিং প্লাস্টিকেরও বৈশিষ্ট্য পড়ছো। ওকে, দেখো তোমাকে আমি একটু বিষয়টা দেখাই দিই। এগুলো হচ্ছে তোমাদের শর্টকাট বিষয়। হ্যাঁ, এগুলো হচ্ছে তেমনি কমন সেন্সের বিষয় এগুলো। এই যে তোমাদেরকে একটু দেখে দিই, এই যে এটা কি তোমাদের বৈশিষ্ট্যগুলো বলছে, তেমনি পার্থক্য। এটা কি থার্মোসেটিং প্লাস্টিক্স, এটা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। তো দেখো তোমাকে যদি বলে যে থার্মোসেটিং প্লাস্টিক্স এর বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি কি করবা? সরাসরি এটা লিখবা। যেমনটা তোমাদের হয়ে নিচে দেখো কোশ্চেন করছে যে থার্মোসেটিং প্লাস্টিকের বৈশিষ্ট্য। তো এটা কি পড়ার দরকার আছে আরো? না ভাই, এটা পড়ছো মানে এটা হয়ে গেছে। তারপরে থার্মোপ্লাস্টিকের বৈশিষ্ট্য যদি বলে, তাহলে এটা পড়ছো, হয়ে গেছে।
ঠিক আছে, এগুলো শর্টকাট ইউজ করো। ওকে, শর্টকাট ইউজ করো। মাথা আছে, মাথা কি খাটানোর জন্য, মাথা খাটানোর জন্য, মাথা বসিয়ে খাওয়ার জন্য না। ওকে, দেন এরপরে 16 নাম্বার কি? 16 নাম্বার হচ্ছে যে তোমার লোহার আকরিক গুলো বর্ণনা করো। লোহার আকরিক গুলো বর্ণনা করো। লোহার আকরিক গুলো বর্ণনা করো, এটা হচ্ছে এখানে একটা কোশ্চেন। অ্যান্ড এখানে আর কিছু নাই। তো তোমাদের এই যে লিখে দিলাম, এইগুলো হচ্ছে তোমাদের সাজেশন, ঠিক আছে, এবং রচনামূলক। এইগুলোর মাঝে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা, ঠিক আছে, তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি এই অধ্যায়গুলো থেকে এইগুলো আসার সম্ভাবনা তোমাদের সব থেকে বেশি। তারপর তোমাদের 12 অধ্যায়ে বলছে যে পানিরোধী সামগ্রী হিসেবে রাবারের ভূমিকা। পানিরোধী সামগ্রী হিসেবে রাবারের ভূমিকা, এগুলো এমনি রিডিং পড়লেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে, রিডিং পড়লে পেয়ে যাবা। এই যে এটা গেল তোমাদের মেইনলি কি, মেইনলি সুপার সাজেশন, ঠিক আছে, সুপার সাজেশন। এন্ড এর পরেও, ঠিক আছে, এর পরেও যারা মূলত স্টুডেন্টরা আছো, একদম হায়ার লেভেল স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট আছো তোমরা, ঠিক আছে, তোমরা চাও যে না ভাই আমি আরো ইনশিওর হয়ে থাকতে চাই যে না আমার ভালো কিছু করতেই হবে এবং আরো আমি বেশি পড়তে চাই। তো যারা আরো বেশি পড়তে চাও তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা এইগুলো বাদে যদি আরো দেখো যে বোর্ডে আসছে, অনেক কয়েকবার আসছে বা ভালো আসছে মোটামুটি, তাহলে তোমরা ওগুলো কি করবা, তোমাদের নিজের ধারণা রাখার জন্য রিডিং পড়বা। এই জিনিসটা কিন্তু আসলে আমি করতাম। হ্যাঁ, আমি যদি দেখতাম যে কোনো একটা কোশ্চেন এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, বাট তবু কি অনেকবার বোর্ডে আসছে দেখা যাচ্ছে, তো আমি ওটা রিডিং করে রাখতাম। যদি বাই এনি চান্স কখনো পরীক্ষায় আসতো, রিডিং তো পড়া আছে ভাই, একটু হলেও তো জিনিস মাথায় আছে। আমি 10 লাইন পড়ছি, 10 লাইনের মাথায় তো 2 থেকে 3 লাইন তো মাথায় আছে, তো ওই 2 থেকে 3 লাইন কি আমি কি বাড়ায় 10 লাইন নিয়ে আসতাম। ওকে, এটা হচ্ছে টেকনিক। হ্যাঁ, আচ্ছা, সো এইটা তোলা হয়েছে কিনা আমাকে কনফার্ম করো কি বলে ওকে অথবা ডান লিখে কনফার্ম করো। আমি জাস্ট তোমাদের নামগুলো এক নজরে দেখে রাখবো। এখন আমি তোমাদের ম্যাথ করাবো। আচ্ছা, অর্ণব বলছো ভাই সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত দিবেন না? না, দেখো তোমাদেরকে আমি বলি, থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এইগুলোকে তোমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিবা রচনামূলককে। আমি পার্সোনালি মনে করি আমার কোন একটা বইয়ের রচনামূলক শেষ মানে আমার পুরো বই শেষ। অতি সংক্ষিপ্ত আমি একদিন পড়ে পাশ করতে পারবো বা একদিন পড়ে শেষ করতে পারবো, বাট রচনামূলক জিনিসটা এমনটা না। রচনামূলক আসলে শেষ করতে অনেক সময় দরকার হয়, অর্থাৎ হিউজ সময়ের দরকার একটা। ওকে, হিউজ একটা। কাউসার নাম তো শুনছেন নিশ্চয়ই। বাপরে কিরে, কাউসার নাম তো শুনছেন নিশ্চয়। ডায়লগ দিচ্ছে নাকি রে? দেখি শিশির, দিলশাদ, সিয়াম, গালিব, শেখা, অর্ণব, কাউসার, মিনাকুন্দ, ইবনে সিনা, শাকিব হাসান। আমার মিতাকে পাওয়া গেছে একটা। তোমাদেরকে আমি অনেস্টলি বলি, আমার যে কোর্স রয়েছে, ঠিক আছে, তোমাদের যারা সিভিল পঞ্চম সেমিস্টার বড় ভাইরা আছে তাদের মাঝে সাকিব নাম হিউজ পরিমাণ স্টুডেন্ট, প্রায় না হলে মনে হয় 10 জন স্টুডেন্টের নাম সাকিব, ঠিক আছে, 300 জনের মতো স্টুডেন্ট, তার মাঝে 10 জন স্টুডেন্টের নাম সাকিব। কি একটা অবস্থা, বুঝছো ভাই? এখন এফএম এর ম্যাথ, হ্যাঁ এখন তোমাদের এফএম এর ম্যাথ করাবো আমি এখন। মেজবাউল সরকার উদয়, তুমি কি একটু আগে কমেন্ট করছিলে? একটু আগের যেটা আমি বলছিলাম, মনে হয় না।
না পড়লে আর নাম শুনবেন না। আচ্ছা আচ্ছা, দেখো তোমাদেরকে আমি একটা বিষয় বলি, আমি তোমাদের যে কোনো বিষয়ের যে সাজেশন গুলো, ঠিক আছে, সবগুলো আমি আমার সর্বোচ্চ রিসার্চ থেকে করি, সর্বোচ্চ রিসার্চ। আমি গত মনে হয় 3 বছর থেকে পড়াচ্ছি, গত 3 বছর থেকে। তোমরা এই যে দ্বিতীয় সেমিস্টার আছো না, প্রথম সেমিস্টার আছো না, আমি যখন দ্বিতীয় সেমিস্টারে উঠি তখন থেকে মূলত তোমাদের অনলাইনে পড়াচ্ছি, ঠিক আছে, তখন থেকে অনলাইনে পড়াচ্ছি। এবং তোমাদের যে কোনো সময় আমি যে সাজেশন গুলো দিছিলাম, সাজেশন গুলো আমি আসলে আমার সর্বোচ্চ রিসার্চ করছিলাম, যে এই বিষয়গুলো এগুলো আমি রিসার্চ করে তোমাদের সাজেশন দিছিলাম। এবং আলহামদুলিল্লাহ তখন থেকে এই পর্যন্ত আমার ম্যাক্সিমাম যে সাজেশন, ঠিক আছে, আমি যদি 100টা সাজেশন করি বা 100% যদি সাজেশন করি, 100%-এর মাঝে 80% সাজেশন, বা 80% বলে ভুল হবে, 90% প্লাস সাজেশন আমার সফল, সবগুলো 90% প্লাস। মানে 100টা যদি সাজেশন করছি আমি, তার মাঝে 90+ সাজেশন একদম সফলভাবে হিট করছে। এবং তোমার যদি 90 মার্কের পরীক্ষা, 90-এর মাঝে দেখা যাচ্ছে 80+, 85+ এরকম মার্ক কমন পড়ছে, ঠিক আছে। এখন যেগুলো আবার কমন পড়ে নেই, কিছু কিছু তো ছিল কমন পড়ে নেই, এটার কারণ কি? দেখা যায় যে বোর্ড কি করছে, তার নিয়মের বাইরে গিয়ে কোশ্চেন করছে, বা তার প্যাটার্নের বাইরে গিয়ে কোশ্চেন করছে। আর যখন বোর্ড একবার তার প্যাটার্নের বাইরে যাবে ভাই, এটা তোমার সাধ্য নাই, আমার সাধ্য নাই, বা অন্য কারোর সাধ্য নাই যে আসলে তোমাকে মিল করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা আমি মিশিয়ে দিই। এখন আমি তোমাদের কি বলছি রে, এফএম এর ম্যাথ করাবো। এফএম 14 অধ্যায়, অধ্যায় 4, অধ্যায় 4 অর্থাৎ এফএম এর ম্যাথ করবো। এফএম নির্ণয়, ফাইননেস মডুলাস, না ফাইননেস মডুলাস অর্থাৎ সূক্ষ্মতার গুণাঙ্ক, সূক্ষ্মতার গুণাঙ্ক। আচ্ছা, সূক্ষ্মতার গুণাঙ্ক বিষয়টা কি, বা সূক্ষ্মতার গুণাঙ্ক আসলে কি নির্দেশ করে? সূক্ষ্মতার গুণাঙ্ক তোমার নির্দেশ করে যে বালি, বা বালি হিসেবে বাদ দিই, যে কোনো বস্তুর ক্ষেত্রে যে সূক্ষ্মতার গুণাঙ্ক কি নির্দেশ করে, যে কোনো বস্তুর ক্ষেত্রে সূক্ষ্মতার গুণাঙ্কটা মূলত ওই বস্তুর আকার নির্দেশ করে, ওই বস্তুর আকার নির্দেশ করে। যদি কোনো বস্তুর সূক্ষ্মতার গুণাঙ্ক কম হয়, তার মানে তার আকার হচ্ছে ছোট, ঠিক আছে। আর যদি কোনো একটা বস্তুর সূক্ষ্মতার গুণাঙ্ক একটু বড় মানের হয়, তার মানে ওই বস্তুটা হচ্ছে বড় বস্তু, একটা আকারে বড় বস্তু। ঠিক সেম বিষয়টা বালির ক্ষেত্র, যে সূক্ষ্মতার গুণাঙ্ক কম হয় তার মানে বালিটা হচ্ছে চিকন, একদম চিকন বালি। এন্ড যদি একটু বেশি হয় তার মানে ওইটা কি চিকন না, একটু কি বড় বালি বা মোটা বালি, এটা হচ্ছে বিষয়। মাহফুজ বলছো ভাই আপনি কি সব ক্লাস করান এখানে? আমি বর্তমানে তোমাদের সবগুলো ক্লাস করাচ্ছি, বাট তোমরা যখন দ্বিতীয় সেমিস্টার কোর্সে যেগুলো আছে, ঠিক আছে, তোমাদেরকে যে বললাম যে দ্বিতীয় সেমিস্টার কোর্স আগামী থেকে রান হচ্ছে, তো দ্বিতীয় সেমিস্টার কোর্সে তোমাদের ক্লাস, আমি তোমাদের মেইন ক্লাসগুলো নিব, এবং কিছু ক্লাস তোমাদের যারা ভাইয়েরা আছে তারা নিবে, এবং আমি দক্ষ টিচার প্যানেল চুজ করতেছি এবং অলরেডি করছি বলা যায়। হ্যাঁ, শাহরিয়ার খান মোহাম্মদ জিসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাকে চিনতে পেরেছেন? না শাহরিয়ান, আমি আসলে তোমাকে চিনতে পারলাম না। হ্যাঁ, মিশে দিচ্ছি অলরেডি রে। ওকে, তাহলে এফএম নির্ণয় বা ফাইনেস মডুলাস নির্ণয়, ঠিক আছে। তো এটা ব্যাপারে আমি কিন্তু সংক্ষিপ্ত ব্যাখ্যা তোমাদের দিয়ে দিলাম। তো এখন যে কোনো আমি একটা কোশ্চেন তুলি, এখানে একটা কোশ্চেন আমি তুলি, এটা করে অনেক ইজি কিন্তু আছে, জাস্ট দেখলে তোমরা শিখে যাবা। সিভিল স্টুডেন্ট, আমি জানি তোমরা অনেক স্মার্ট, অনেক স্মার্ট স্টুডেন্ট তোমরা, তো একটু বলে দিলে তোমরা বুঝে যাবা। দেখে যাই, কোশ্চেনটা হচ্ছে নিচের তথ্যাদি থেকে 500 গ্রাম বালির 500 গ্রাম বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করো। সূক্ষ্মতার গুণাঙ্ক
গুণাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ FM নির্ণয় করো। তো তোমাদের তথ্যাদিগুলো কি কি দেওয়া আছে আমি একটু লিখি। প্রথমত এটা দিয়েছে চালনী নং, চালনী নং এই বরাবর দিয়েছে তোমার চালনী নং। আর এরপরে দেওয়া আছে এখানে অবশেষ, এবং কিসে দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, অবশেষ দেওয়া আছে তোমার গ্রামে। আচ্ছা কয়টা ঘর আছে দেখি আমি, 2 4 6, 1 2 3 4 5 6। তো এখানে 4 8 16 30, তাই না, 30 50 100। তো এগুলো হচ্ছে চালনী নং, 4 নং চালনী, 16 নং চালনী, 8 নং চালনী, 16 নং, 30 নং চালনী, 50 নং চালনী এবং 100 নং চালনী। ঠিক আছে, ইংরেজি সাজেশন দিবেন, দেখি যদি সময় পাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তোমাদের। হ্যাঁ আচ্ছা, অবশেষ কি কি দেওয়া আছে আমাদের দেখি, 5 25 50, 5 25 50, দেন আছে 200, এরপর কি আছে তোমাদের 110 এবং দেওয়া আছে তোমাদের 60 এবং 60। ওকে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখান থেকে এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে, সূক্ষ্মতার গুণাঙ্ক অর্থাৎ বালির FM নির্ণয় করতে হবে। তো আমরা সলিউশন করি। তো সলিউশন করব আমরা সরাসরি কি করব, একটা ছক অঙ্কন করব। এই তথ্যগুলোকে এখন আমরা এই দিক দিয়ে লিখবো, এই তথ্যগুলোকে এই দিক দিয়ে লিখবো। ওকে, প্রথমত এখানে আসবে তোমার চালনী নং, দেন তারপরে কি আসবে অবশেষ যেটা আছে, এই অবশেষটা লিখবো এখন এখানে। দেন এরপরে কি নিয়ে আসবো, অবশেষের পর কি থাকবে এগুলো কিন্তু মুখস্থ রাখবো তোমরা, ছকে কি কি থাকবে এটা মুখস্থ রাখতে হবে। চালনী নং, তারপরে এখানে লিখবো অবশেষ, চালনী নং, তারপরে এখানে লিখবো অবশেষ, অবশেষ কিসে আছে, গ্রামে। তারপরে এখানে লিখবা পুঞ্জীভূত অবশেষ, পুঞ্জীভূত অবশেষ, পুঞ্জীভূত অবশেষ। দেন এরপরে কি আসবে, এরপরে আসবে ভাই তোমার কি জানো, শতাংশ দিয়ে পুঞ্জীভূত অবশেষ। তার মানে কি পুঞ্জীভূত অবশেষ এখানেও জাস্ট কি হবে, এখানে শতাংশে আসবে, পুঞ্জীভূত অবশেষ। এই সেটটা আমি ফাঁকা রাখতেছি, তোমাদের শেখাবো জিনিসগুলো যে আসলে কোনটা কিভাবে বের হয়, ওইগুলো আমি এই পাশে শেখাবো। কয়টা ঘর আছে, 2 4 6টা, 1 2 3 4 5 6। ওকে, তো এখানে 4 নং 8 নং 16 30 50 100। আরেকটা বিষয় বলে দেই, খবরদার কেউ এখন ম্যাথ তুলবা না, এটা খবরদার, ঠিক আছে, একজনও ম্যাথটা তুলবা না, জাস্ট দেখো, জাস্ট দেখো, হ্যাঁ শেখো, নিয়ম শেখো, আমি কিভাবে করছি এটা শেখো, কেউ তুলবা না, বই আছে তোমাদের, বই আছে। ওকে, এন্ড যদি না থাকে নিয়ম শেখো, এই নিয়ম অ্যাপ্লাই করে বাকি ম্যাথগুলো করবা। তো এরপর অবশেষ দেওয়া আছে 5 25 50 200 110 এবং 60। এরপর কি বলছে, পুঞ্জীভূত অবশেষ, এইটা কিভাবে বের করবো। তো এই বিষয়টা তোমরা পরিসংখ্যান 9 10-এ পরিসংখ্যান বিষয়টা পড়ে আসছো। পরিসংখ্যানে একটা ঘর ছিল মনে হয় ক্রমযোজিত গণসংখ্যা না কি যেন একটা নাম, আমি প্রায় 9 10-এ পড়ছি, ঠিক আছে, বা ফার্স্ট সেমিস্টারে যখন পড়ছিলাম তখন মনে ছিল, বাট এখন আসলে আমি নিজে ভুলে গেছি। তোমাদের কারো মনে থাকলে একটু আমাকে বলো তো, যে এটাকে কি বলে, ক্রমযোজিত গণসংখ্যা না কি যেন একটা নাম ছিল ওইটা। হ্যাঁ, নিয়মটা দেখলে তোমরা বুঝে যাবা কোনটা। হ্যাঁ দেখো আমি তোমাদের বলি, প্রথমত এই ক্ষেত্রে কি করে, এইটার ঘরে হিসাব হয় যে প্রথমত প্রথম ঘরে যেটা থাকে ওইটাই এখানে বসে দেওয়া হয়, প্রথম ঘরে যেটা দেওয়া থাকে ওইটাই বসে দেওয়া হয়। পরের ঘরে কিভাবে বসাইতে হয়, এই যে এইটা আর এইটা যোগ করে পরের ঘরে বসানো হয়, তাহলে 5 আর 25 যোগ করলে কত হয়, 30। এরপর আবার কি করা হয়, এইটা আর এইটা যোগ করে এই ঘরে বসানো হয়, তাহলে কত হয়, 50 আর 30 80।
দেন এইটা যোগ করে এই ঘরে 280, এটা যোগ করে এইখানে তোমার 390, দেন এইটা যোগ করে কত হয় তোমাদের 450। ঠিক আছে, এইরকম হচ্ছে ব্যাপারটা, এরকম ভাবে হিসাব। এটাকে কি বলে? হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তার মানে আমার আইডিয়া ঠিক ছিল, দেখছো আমার যে ঠিক ছিল, ক্লাস 10-এ পরিসংখ্যানে ছিল। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা, গুড। তার মানে আমি ভাই ঠিক আছে, বুঝছো, যদিও অনেক আগে পড়ছি বাট মনে আছে। আচ্ছা, তাহলে এইভাবে লিখলাম। আমাদের কত গ্রাম আছে বলো তো? 500 গ্রাম। তো এখন আমি যখন এই পুঞ্জীভূত কাজটা করব, পুঞ্জীভূত, তখন টেকনিকটা কি বা সূত্র কি রকম সেটা আমি বলি। এটার জন্য কি হবে তোমাদের, প্রথমত এই পুঞ্জীভূত অবশেষটা রাখবা এখানে, যে কোনো ঘর, ঠিক আছে, যে ঘরে রাখবা ওই ঘরে পুঞ্জীভূত অবশেষটা রাখবা, ইন্টু কি করবা, ইন্টু তোমাদের 100/500। 500 কেন দিলাম এখানে? কারণ এটা ভাই 500 গ্রাম, এখানে যে 400 গ্রাম থাকতো তো এখানে 400 হতো। ঠিক আছে, কি করবা, 100/500 বা 100/400, ঠিক আছে, যেটাই হোক। ইকুয়াল কত হয় তোমাদের? কাটাকাটি করলে ভাই এখানে আসে 5 কাটা গেলে তার মানে 1 আসে, এখানে আসে কত? 1। তাহলে এই পুঞ্জীভূত অবশেষ এখানে হচ্ছে 1। ঠিক আছে, পুঞ্জীভূত অবশেষ কত? 1। দেন এরপর আমি পরেরটা আসি। আমার টেকনিক কি, যে প্রথমত ভাই আমার 30 রাখবো, 30। দেন তারপরটা কি করব, এই 100/500 লিখে দিব সরাসরি। তাহলে এখন ক্যালকুলেশন করে কত হয়, তো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা যাচ্ছে, দেন 5 আর এখানে কাটাকাটি করলে কত হয়, 5 6 30, তাই 6, এখানে আসছে 6। দেন এরপর এইটার ক্ষেত্রে এবার কি আসবে, 80 ইন্টু 100/500, তাহলে কত হবে তোমাদের, কাটাকাটি করলাম, তাহলে এখানে কাটাকাটি হলে 16, তাহলে এখানে হয় 16, তাহলে এখানে কত, 16। ঠিক সেম ভাবে এইটা, ঠিক আছে। এবার আসবে কি এখানে 280, কাটাকাটি করলে এখানে 5, এখানে আসলো তোমাদের কাটাকাটি করলে 5 5 25, দেন 30 5 6 30 56। এবার আসবে তোমাদের 56, তাহলে এখানে লিখে দিই 56, ঠিক আছে না? তারপরটা আসবে তোমাদের 78, তারপরটা আসবে 90, হয়ে গেল। দেন তারপর কি করতে হবে, সর্বশেষ তোমাদের এই যে শতকরা গুলো আছে এটার মোট করতে হবে, মোট শতকরা পুঞ্জীভূত অবশেষ কত হয়, সবগুলো যোগ করবা, যোগ করলে আসে কত, 247, 247.00। তাহলে সবগুলো যোগ করলে আসে 247.00। এখন তোমাদের বলছে কি আমাদের, তার মানে মোট পুঞ্জীভূত অবশেষ তো তোমার চাইনি, চাইছে কি আমার সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম। তো এখানে এরপর লিখবা আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যেটা কি সূত্র এফএম এর, এফএম এর সূত্র কি, যে মোট শতকরা পুঞ্জীভূত অবশেষ, পুঞ্জীভূত অবশেষ বাই কত, বাই হচ্ছে তোমার কত রে, বাই হচ্ছে তোমার 100, বাই কত 100, কত হয় দেখো এখানে আছে 247 আর নিচে আছে 100, কাটাকাটি করলে হয় তোমার 2.47। তো এইটা হচ্ছে অ্যান্সার। ফাইনাল মডুলাস কত বা এফএম এর মান কত, 2.47। ওকে, দিনার বলছো ভাই 100টা মেবি নিচে হইতো, তো 100টা কোথায় নিচে হবে, এই জায়গায় নিচে হবে রে, এই সূত্রে নিচে হবে, এই সূত্রে বা এই যে এখানে যে অ্যাপ্লাই করছি এইখানে নিচে হবে না, এইখানে উপরেই হবে, উপরে তোমার 100 যাবে আর নিচে আসবে বালির পরিমাণ কতটুকু, এইটা। ওকে, সো এটা সবার ক্লিয়ার কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করো, ক্লিয়ার করবা কিভাবে রে, একটা ওয়ার্ড লিখবা ওকে, ওকে, হ্যাঁ। বা যদি গ্রাম দেওয়া না থাকে তাহলে কি হবে, যদি গ্রাম দেওয়া না থাকে তখন তোমাদের চেষ্টা করবা সব সময় তুমি চেষ্টা করবা যে কোনো একটা এককে নিয়ে আসা, যে কোনো একটা এককে। যদি দেখো সবগুলো তোমার কেজিতে আছে তাহলে সবগুলো তুমি কেজিতে রাখো, আর যদি দেখো যে না সবগুলো কেজিতে নেই ভাই, সবগুলো আমার গ্রামে আছে, তো গ্রামে নিয়ে আসো। অ্যান্ড আসলে এই পরীক্ষাটা তোমার গ্রামেই হয়, ঠিক আছে, গ্রাম দিয়েই মূলত তোমাদের সবগুলো হবে ইনশাল্লাহ। কারণ তোমাদের যে কোনো একটা বালি, অনেকগুলো বালি আছে, তো তোমাকে 1 কেজি বালি পরীক্ষা করতে দিবে না, সরি 1 কেজি বলছি, তোমার 10-15 কেজি বালি তোমার পরীক্ষা করতে দিবে না, জাস্ট তোমার 500-1000 গ্রাম বালি যদি তুমি পরীক্ষা করো বা এফএম নির্ণয় করো তাহলেই ওটা হয়ে যাবে এফএম নির্ণয়ের কাজ, ঠিক আছে। ওকে দেখি,
নতুন একজন মনে হয় কমেন্ট করছো। কে যদি গ্রাম দেওয়া না থাকে তাহলে কি করবা? ওই যে দেখছো স্টুডেন্ট, ঠিক আছে, কিনা আজম কনক বিন কামাল, ঠিক আছে, স্টুডেন্ট যে কি পরিমাণ লেজেন্ড তোমরা, এটা দেখলে বোঝা যাচ্ছে। গ্রাম যদি না থাকে ভাই, তাহলে অবভিয়াসলি কোথায় কাজ করবা? শহরে কাজ করবা। গ্রাম তো নাই, এখন কি করবা? শহরে কাজ করবা। ভাই রে, কি একটা অবস্থা। দেখো আবার বলছো যে কিছু পাবলিক বলছো যে আবার একটু বুঝাই দেন। আচ্ছা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো এখানে যদিও একদমই ইজি, এটা কিছু নাই। প্রথমত চালনী নং বসাই দিলাম, অবশেষ বসাই দিলাম। তাহলে এরপরে কাজ কি? পুঞ্জীভূত অবশেষ। তো আমি বলছি কি পুঞ্জীভূত অবশেষ কিভাবে বের করতে হয়, ওই যে 19 আমরা ক্রমজড়িত গণসংখ্যা পড়ছি ওই রকম ভাবে। প্রথম কাজ হবে কি, তোমাদের প্রথম সংখ্যাটা যেটা থাকবে অবশেষে এইটাকে এখানে বসাই দিবা। তারপর কাজ কি করবা, এইটার 5 আর এইটার দ্বিতীয়টা, এই দুটা যোগ করে এটা বসাবা। তাহলে আবার ঠিক সেম কাজটা, এইটার এটা যোগ করে এইটা, দেন আবার এইটা যোগ করে এইটা, এইটা যোগ করে এইটা, এইটা যোগ করে এইটা। ঠিক আছে, ডান। এরপরে কি কাজ করবা? এখন এগুলা কিভাবে বের করবা? এগুলা বের করার জন্য সিম্পল ইকুয়েশন, ঠিক আছে, সবসময় সিম্পল ইকুয়েশন। সেটা কি? সিম্পল ইকুয়েশনটা হচ্ছে কি, তোমার এখানে পুঞ্জীভূত অবশেষ দিবা। প্রথমত পুঞ্জীভূত অবশেষ দিবা, যে লাইনের বের করবো ওই লাইনের পুঞ্জীভূত অবশেষ ইন্টু 100 বাই মোট বালির পরিমাণ, মোট বালির পরিমাণ। এটা লিখে রাখতে পারো, হ্যাঁ, এটা লিখে রাখতে পারো। এখন এইখানে যদি আমি এইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এটার ক্ষেত্রে আসছে কি পুঞ্জীভূত অবশেষ এখানে কত? 5 ইন্টু 100 এন্ড বালি পরিমাণ কত আছে তোমার? 500। তাহলে ক্যালকুলেশন করো, দেখো তোমাদের 1 আসছে, এই যে 1। ঠিক আছে, এরকম ভাবে আমাদের মোট বের করতে হবে, এগুলো সব মোট বের করতে হবে। মোট বের করার পর আমাদের এফএম নির্ণয়ের ফর্মুলা কি আছে? এফএম নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভাই মোট শতকরা পুঞ্জীভূত অবশেষ ভাই 100। দেখো মোট শতকরা পুঞ্জীভূত অবশেষ এইটা বসে দিলাম ভাগ 100 ইকুয়াল এইটা। ওকে, তো এটা গেল তোমাদের বিষয়টা। তো ফাইন্ড দিস মডুলাস, ডান। ওকে, সো এটা ক্লিয়ার বলছো সবাই? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যাথ করার সময় ছিলাম না ভাই, আচ্ছা পরে দেখে নিও। হ্যাঁ, কয়টা পর্যন্ত বলছে চলবে? কয়টা পর্যন্ত? এই এখনই তোমাদের লাইভ শেষ হয়ে যাবে। ওকে, তো আমি এখন এটা মিশাই দিই তাহলে। অঙ্কটা বইয়ের কয় নাম্বার? আচ্ছা এইটা অঙ্কটা মূলত তোমাদের, আচ্ছা হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে টেকনিক্যাল বইয়ের 2 নাম্বার। এখন হক বইয়ের যে কোনো একটা তোমরা করে ফেলবা। ওকে, আচ্ছা তো এটা ডান। এখন তোমাদের আমি একটা ম্যাথ তোমাদের কাজ দিব, ওই ম্যাথটা করবা। ম্যাথ কাজ দিব, ওই ম্যাথটা করবা 2 নাম্বার। দেন এরপর আমি তোমাদের আসলে পরীক্ষার খাতায় তোমরা আসলে কিভাবে কাজ করতে পারো সেটার টেকনিকটা একটু বলে দিব। তো কি বলছি, যে একটা নমুনা বালির 1000 গ্রাম, একটি নমুনা বালির 1000 গ্রাম প্রমাণ চালনীগুলোতে চালার পর 8 নং, 16 নং, 30 নং, 50 নং এবং 100 নং চালনীতে, এবং 100 নং চালনীতে পুঞ্জীভূত অবশেষ গ্রামে পাওয়া গেল। এটা কেন ফের আগের চেয়ে একটু সহজ করে দিচ্ছে ম্যাথটা কেন, ঠিক আছে, এটা দেখতেছি আগের চেয়ে সহজ করে দিচ্ছে।
কেন সহজ করছে এই বিষয়টা আমাকে কেউ একজন কমেন্ট করে লিখে দাও যে এইটা কেন, এই ম্যাথটা কেন আগেরটার চেয়ে ছোট হবে বা সহজ হবে, কেন, কোন পয়েন্টটা এখানে ছোট করতেছে, এটা একটু কমেন্টে যে ধরতে পারছো সে একটু আমাকে জানাও। ঠিক আছে, দেখি তোমরা কে ধরতে পাইছো এখানে। আচ্ছা, গ্রামে পাওয়া গেল, দেন এরপর কি পাওয়া গেল যথাক্রমে 10.00 10.00 কমা 160.00 কমা এগুলো 00 হিসেবে বাদ 10 160, ঠিক আছে 160, তারপরে আসলো কি তোমার 460 কমা 860 কমা না এবং শেষে দিচ্ছে এবং 1000। বলছে ওই বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করো, ওই বালির সূক্ষ্মতা গুণাঙ্ক অর্থাৎ FM নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন, এটা সলিউশন করবা। হ্যাঁ, এটা সলিউশন করবা। এটা হচ্ছে তোমাদের HW হোমওয়ার্ক। দেখি কে কি কমেন্ট করছো, দেখি তোমরা। ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, মোস্ট ওয়েলকাম ইউ আর। ভাই বালির পরিমাণ না থাকলে কি করব? বালির পরিমাণ না থাকলে বালির পরিমাণ দেয়া থাকবে, ঠিক আছে, বালির পরিমাণ দেয়া থাকবেই। এখানে বলছো আপনি ভালো পারেন দেখে। আচ্ছা আচ্ছা, বাধ্যতা পার্সেন্ট অর্থাৎ শতকরা পুঞ্জীভূত এটা করতে হবে না, না তোমরা পারো নাই, ঠিক আছে, তোমরা ফেল। এখানে কাহিনী কি, আমাদের শখ যদি করি তাহলে প্রথম কাজ থাকে আমাদের, প্রথম শখের ক্ষেত্রে প্রথমে কি থাকে যে তোমার চালনী নং থাকে, প্রথমে থাকে আমাদের চালনী নং, কি থাকে চালনী নং। দেন তারপরে কাজ কি থাকে অবশেষ, তারপর কি থাকে পুঞ্জীভূত অবশেষ। দেন তারপর কি থাকে তোমাদের শতকরা পুঞ্জীভূত অবশেষ। তো এইখানে যদি একটু লক্ষ্য করো, এইখানে কিন্তু তোমাদের চালনী দেখো 8 নং থেকে শুরু করছে, তার মানে এখানে তোমার কিন্তু তুমি কি করবা, এখানে 8 তারপর তো তোমার 16 যেটা আছে ওইভাবে দিবা। দেন তারপর তুমি দেখো এখানে পুঞ্জীভূত অবশেষ দেয়া আছে, খালি অবশেষ কিন্তু দেয়া নাই। খালি অবশেষ দেয়া আছে না, সরাসরি পুঞ্জীভূত অবশেষ তোমাদের দেয়া আছে, সরাসরি পুঞ্জীভূত অবশেষ। তার মানে তোমার এই ঘরের ভাই দরকার নাই, তার মানে একটা ঘরই তোমাদের কমে গেল, জাস্ট তোমার সরাসরি যাবে পুঞ্জীভূত অবশেষ। কি করবা, পুঞ্জীভূত অবশেষ বসে দিবা। কত আছে তোমার 10, তারপর আছে 160, তারপর তোমাদের 460, এইভাবে করে তুমি বসে দিলা। দেন তারপর ওই যে সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে, ওইভাবে করে তুমি শতকরাটা বের করে নিলা, যেভাবে করছিলাম শতকরা বের করলা। দেন তারপরে কি করবা, মোট করার পর তারপরে FM এর মান বসে দিবা, সূত্র অ্যাপ্লাই করলা, ডান। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তুলে নিছো এটা। পুঞ্জীভূত অবশেষ দেয়া আছে, আচ্ছা হোক, শেষ হইলো, তুমি বুঝতে পারছো। জিহাদ তুমি ঠিক আছো, আচ্ছা হোক, শেষ হইলো, তুমি দেখছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের বিষয় এই বইয়ে, ঠিক আছে, তোমাদের রচনামূলক গুলো এবং ম্যাথ যেটা শেখানোর আমি শেখালাম আমার দায়িত্ব থেকে। অ্যান্ড দেন এরপরে তোমাদের যে বিষয়টা বলি, হ্যাঁ, পরীক্ষায় লেখার টেকনিকটা তোমাদের বলা হয়নি। তোমরা প্রথম সেমিস্টার নতুন আসছো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলি নাই এখনো, ঠিক আছে, এখনো পর্যন্ত বলি নাই, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমরা পরীক্ষায় কিভাবে লিখতে পারো ইফেক্টিভলি।
এটা কি জানতে চাও? বলো, তোমরা যদি জানতে চাও আমি বলবো। এবং যেটা মূলত আমাকে হেল্প করছে আমার ভালো রেজাল্ট গেইন করছে, ঠিক আছে। এবং আমার কোর্সের অসংখ্য স্টুডেন্ট, শত শত স্টুডেন্টকে হেল্প করছে এই টেকনিকটা অবলম্বন করে ভালো রেজাল্ট হেল্প করতে, ঠিক আছে। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে বলতে পারো যে ভাইয়া হ্যাঁ আমরা জানতে চাই, এটা আমাকে যদি বলো তোমরা, ঠিক আছে। বা যদি তোমরা আসলেই জানতে চাও তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব। মমিন বলছো জি ভাই। আকাশ, কায়ুম, হ্যাঁ বলেন। আশরাফুল, জি ভাই, গুড। সাকিবুল হাসান, তোমাদের আগ্রহ দেখে খুবই ভালো লাগলো আমার। তোমাদেরকে আমি তাহলে শেয়ার করি, মূলত আমি আসলে ফাইনাল পরীক্ষায় বা মিড টার্ম পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় আমাদের বিশেষ করে পলিটেকনিক লাইনের বা ডিপ্লোমা লাইনের পরীক্ষাগুলো কিভাবে লিখি আমি পরীক্ষার খাতা, যে কারণে সাইকোলজিক্যালি প্র্যাকটিক্যালি আমি মার্ক ভালো পেয়ে থাকি এবং লেখাগুলো ভালো হয় আবার। তো সেটা টেকনিকটা হচ্ছে, তোমাদের পরীক্ষার খাতায় লেখার টেকনিকটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে তোমার রচনামূলক লেখা। সচরাচর স্টুডেন্ট কি করে জানো? প্রথমত অতি সংক্ষিপ্ত, তারপর সংক্ষিপ্ত, তারপর রচনামূলক। তো আমার টেকনিক হচ্ছে ভাই, প্রথমত তোমরা কি করবা? রচনামূলক লিখবা। প্রথমত কি রচনামূলক লিখতে হবে তোমাকে। রচনামূলক লিখবা, কতক্ষণ সময় দিবা? রচনামূলক লিখবা তুমি 1 ঘন্টা। 1 ঘন্টা। তো তোমাদের রচনামূলক কিন্তু লিখতে হয় 5টা রচনামূলক লিখতে হয়। তো 5টার মাঝে মনে করো তোমার 5টা হয়ে গেল 1 ঘন্টার মাঝে, তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি নাই হয়, ঠিক আছে, তোমাদের মনে করো নাই হয়, 5টার মধ্যে 5টা হয়নি, তখন তোমরা কি করবা? 4টা হয়েছে, তো ওই 4টাই থাক। আর একটা কি করবা? একটা রেখে দিবা, একটা রেখে দিবা। যদি তুমি পারো, ঠিক আছে, তবুও তুমি রেখে দিবা। একটা যদি পারো তবুও কি রেখে দিবা। দেন এরপরে কাজ কি? দ্বিতীয় কাজ অতি সংক্ষিপ্ত। দ্বিতীয় কাজ সরাসরি আগে অতি সংক্ষিপ্ত, তারপরে কি প্লাস সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একসাথে লিখবা। এবং অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত লেখার জন্য তোমাকে টাইম নিতে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট। তাহলে তুমি যদি একটু দেখো, রচনামূলক 1 ঘন্টায় 4টা হইলো, একটা বাকি আছে। দেন সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তোমাদের 1 ঘন্টা। এখানে মনে করো তোমাদের 3টা তুমি পারো নাই, 3টা বাকি, ঠিক আছে, ধরলাম 3টা বাকি। দেন এরপরে শেষের কাজ কি? তুমি 1 ঘন্টা সময় পাচ্ছ, 1 ঘন্টা তুমি সময় পাচ্ছ। 1 ঘন্টায় তুমি একটা রচনামূলক লিখে ফেলবা, ঠিক আছে। বাকি যেগুলো আছে একটা রচনামূলক প্লাস এই 3টা যে বাকি আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মাঝে, সবগুলো এখানে লিখে ফেলবা। তাহলে তুমি দেখবা যে আসলে তোমার আলটিমেটলি পরীক্ষা, টোটাল পরীক্ষাটা, হ্যাঁ, টোটাল পরীক্ষাটা তোমাদের কভার হয়ে যাবে 2.5 ঘন্টার মাঝে। 2.5 ঘন্টা মাঝেই তোমার টোটাল পরীক্ষা শেষ হয়ে যাবে, বা 2.5 ঘন্টা বা 2.5 ঘন্টার একটু বেশি এরকম হবে, বা 2.5 ঘন্টার আরো আগেই তোমার শেষ হয়ে যাবে। এই টেকনিক জাস্ট ফলো করো, ঠিক আছে। এবং এইখানে কারণ আছে, আমার কাছে অনেক ব্যাখ্যা আছে যে কেন এই টেকনিকটা সেরা, ঠিক আছে, এবং বেস্ট তোমার জন্য। দেখো, প্রথমত তুমি রচনামূলক লিখবা। আচ্ছা দেখো, আমি এই প্রথমে রচনামূলক এবং শেষে রচনামূলক এই দুটোর মাঝে পার্থক্য বলি। তুমি যখন রচনামূলক প্রথমে লিখবা, তোমার হাতের লেখা ভালো হবে, মার্ক পাবা তুমি ফুল মার্ক। ঠিক সেম তুমি লেখাটা শেষে লিখলা, সেম লেখাটা কি করলা? শেষে লিখলা। টোটালি থিওরিটি সব ঠিক আছে, বাট হাতের লেখা খারাপ হয়েছে, হাতের লেখা খারাপ হয়েছে। তোমাকে 6 মার্ক করে কোশ্চেনে, ঠিক আছে, তোমাকে দিল 4 মার্ক। তুমি ঠিক সেম জিনিস লিখছো, তোমাকে 4 মার্ক দিল, কেন? হাতের লেখা খারাপ হয়েছে। বাট ঠিক সেম লেখাটা তুমি প্রথমে লিখলা, হাতের লেখা একটু ভালো হইলো, পাইছো কি 6-6। তাহলে দেখো, তোমার রচনামূলকটা শুরুতে লেখার একটা প্রফিট হচ্ছে, প্রথমত তুমি মার্ক, ফুল মার্ক পাবা যদি ভালো লেখো বা সঠিকটা লেখো, ফুল মার্ক পাবা এখানে। দেন দ্বিতীয়ত, যখন তুমি অতি সংক্ষিপ্ত লিখবো, ঠিক আছে, বা লিখবা, আমি বলবো ভাই অতি সংক্ষিপ্ত লেখার সময় জাস্ট লেখা বোঝা গেলে হইলো, একদম ভালোভাবে লিখতে হবে এমনটা না, জাস্ট লেখা বোঝা গেলে হইলো অতি সংক্ষিপ্ত লেখার জন্য। দেন আবার যখন সংক্ষিপ্ত লিখবা, তখন আবার একটু লেখা ভালো করবা, ঠিক আছে। এরকম ভাবে কাজ করো,
দেখো তোমার পরীক্ষা 2.5 ঘন্টার মাঝে শেষ হয়ে যাবে এবং তুমি রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবে। ওকে, আচ্ছা দেখি তোমরা কি বলছো। আমি এই বিষয়টা তোমাদের সাথে মনে হয় আগেও একদিন শেয়ার করছিলাম। আচ্ছা কি বলছে আজম কনক বিন কামাল, ভাই যে খাতা দেয় লেখা চাইলেও ভালো করা যায় না। হ্যাঁ কি করবা, তাহলে তো কিছু করার নাই তোমার, ঠিক আছে, কিছু করার নাই তাহলে ওই ক্ষেত্রে। জিহাদ হাসান গুড, অবশ্যই ভালো। শাহরিয়ার বলছো ভাই প্রথমত রচনামূলক সময় বরাদ্দ 1 ঘন্টা, দ্বিতীয়ত অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, গুড। দেন রচনামূলক তারপরে বাদ যেগুলো আছে, গুড গুড গুড, এই তো ভালো ভাই, তুমি পয়েন্টটা বুঝতে পারছো। ভাই রচনা কয় পেজ তাও লিখতে হবে? দেখো রচনা মূলত আসলে কয় পেজ লিখতে হবে এটা ম্যাটার করে মূলত কোশ্চেন ভেদে, ঠিক আছে, এবং সাথে সাথে তোমার নলেজ ভেদে। তোমার নলেজ আছে ভাই 1 পাতা লেখা, তুমি চাইলেও কি আর ওইটাকে 2 পাতা লিখতে পারবা? পারবা না, ঠিক আছে, পারবা না। তার মানে কি তোমার, তবে হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে কি আসলে বেস্ট হয় যে 2 পাতা লেখা, 2 পাতা লেখা এটা বেস্ট। যেটা তুমি মনে করো পারো না সেটা কমপক্ষে 1.5 পাতা লিখবা প্রশ্নমূলকের ক্ষেত্রে। ওকে ওকে, তাহলে এই যে বিষয়টা বললাম, এই বিষয়টা টোটালি ক্লিয়ার তোমরা? হ্যাঁ, এই বিষয়টা কি তোমরা টোটালি ক্লিয়ার? তো আশা করি তোমরা সকলেই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আসলে কিভাবে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এবং আমি ধরে নিব তোমরা যারা যারা আজকে ক্লাসে উপস্থিত আছো তারা এই ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে একদম লাস্ট সেমিস্টার পর্যন্ত তোমরা এই টেকনিক অবলম্বন করে কাজ করবা, দেখবা অবশ্যই সুফল পাবা। ঠিক আছে ভাই, সুফল পাবা, আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে এটা গ্যারান্টি দিয়ে দিলাম এটা। ওকে, তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামী নতুন কোন ক্লাসে। এন্ড তোমাদেরকে আমি যেটা বললাম যে তোমরা দ্বিতীয় সেমিস্টার কোর্সে এখন যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, ঠিক আছে, তোমাদের দ্বিতীয় সেমিস্টার কোর্স সম্পর্কে তো আমি বললাম, তো তোমরা যারা যারা আমাদের এই দ্বিতীয় সেমিস্টার কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা মূলত আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে কি আমাদের 01572905927, অথবা এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকেও তুমি দেখতে পারো। তোমাদের কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে ভাই তোমার অনলি বর্তমান অফার হচ্ছে 1250 টাকা। তো তুমি যদি আর হ্যাঁ আরেকটা অফার আছে কি, প্রথম 50 জন টি শার্ট গিফট পাবে, টি শার্ট গিফট পাবে, গিফট, হ্যাঁ টি শার্ট গিফট পাবে। এবং তুমি যদি এই প্রথম 50 জনের মাঝে থাকতে চাও তাহলে তুমি যত দ্রুত সম্ভব তোমার সিটটা কনফার্ম করে নাও, ঠিক আছে, বা টি শার্টটা কনফার্ম করে ফেলো। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তা আগামী ক্লাস ইংরেজি সাজেশন দিন আমি যদি সময় পাই ইনশাল্লাহ তোমাদের নিব। সিভিল উডের জন্য কোর্স হবে, হ্যাঁ অবশ্যই। সিভিল দেখো এটা জাস্ট সিভিল যে এমনটা না, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সকল ডিপার্টমেন্ট, এটা সকল ডিপার্টমেন্টের জন্য তোমাদের এই কোর্স। হ্যাঁ, সাবজেক্ট কি কি থাকবে তোমাদের? কারো ম্যাথ আছে, ফিজিক্স তো আছে, কারো কারো ফিজিক্স 2 আছে, কারো কেমিস্ট্রি আছে, যার যেটা আছে তারা সব সেটা পাবে, ঠিক আছে, তারা সেটাই পাবে ইনশাল্লাহ। ভাই আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, আচ্ছা তোমরা নক দাও, ঠিক আছে। আমি এখন তোমাদের এই লাইভ ক্লাসটা প্রথমত আমি এখন ডাউনলোড করব, আগে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, আমার ভাত অলরেডি রেডি আছে, আমি ম্যাচে থাকি, ভাত অলরেডি আমার রেডি আছে, এখন খাওয়া দাওয়া করবো এন্ড তোমাদের এই ভিডিওটা ডাউনলোড করবো এন্ড ইউটিউবে আপলোড করে দিব। আপলোড দেওয়ার পর এই ক্লাসটার লিঙ্ক তোমাদের যে ফ্রি কোর্স 2.0 এবং সাথে সাথে সিভিল প্রথম সেমিস্টার যেটা আছে এইখানে দিয়ে দিব। ওকে, এবং সাথে সাথে সিভিল ভাই যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানেও আমি দিয়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে তোমাদের সাথে আগামী নতুন কোনো ক্লাসে অথবা নতুন সেমিস্টারে। আল্লাহ হাফিজ।